ইটস রেকর্ডিং। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা নতুন একটি পডকাস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দ্য অরিজিনাল পডকাস্টে আপনারা আজকে যেই বইটা নিয়ে আলোচনা দেখবেন সেটার নাম হচ্ছে দি আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি। যে এই বইটা, আহ, এটা নিয়ে আলোচনা আমরা কেন করব এটা একটু বলি। এই বইটা হচ্ছে আমাদের চিন্তা ঠিক করার বই মূলত। আচ্ছা, প্রথমেই আমি একটু জহির ভাই কে করে দিই, স্বাগত জানাই। জহির ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন কেমন আছেন? আছেন? এই এই তো তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভালো। আচ্ছা, আমরা দুজন আজকে এই বইটা নিয়ে আলোচনা করব। আর কেন এই বইটা আমরা চুজ করেছি এটার একটু ব্যাকগ্রাউন্ড বলি। আমরা মূলত চিন্তা করার সময় বিভিন্ন ধরনের ভুল চিন্তা করি, অর্থাৎ বায়াসনেস থাকে আমাদের বা ফ্যালাসি থাকে। এইসব চিন্তা আমাদেরকে ঠিকভাবে ডিসিশন নিতে বা জীবন পরিচালনা করতে মানে বাধা প্রদান করে। এই কারণে আমরা এই বইটা মূলত আলোচনা করব, যাতে আমরা চিন্তা নিজেদেরটা ঠিক করতে পারি। উম, আর চিন্তা কেন উম, দরকার? চিন্তাই আমাদেরকে তৈরি করে, তো এখানে চিন্তাটা আর কি দরকার। আর যারা চান আপনারা নিজেদের চিন্তাকে একটু আগের চেয়ে ভালো করবেন, তারা আশা করি এই বইটা দেখবেন এবং বইটা পড়বেন এবং আমাদের আলোচনাটা শুনবেন আগে। আচ্ছা, তাহলে আমরা আচ্ছা, সরাসরি সাইড। আমি তাহলে ওই হ্যাঁ, রাইটারের নাম একটু বলা উচিত। অলরেডি তুমি আচ্ছা, রাইটারের নাম হচ্ছে রলফ ডবলি। একটু দেখাই দিই এই বইটা, আমি রাইটারের ছবিটাও দেখাচ্ছি। দি আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি, এটা আরেকটা কভারের বই। রাইটারের নাম হচ্ছে রলফ ডবলি, উনি একজন সুইজারল্যান্ডের নাগরিক, সুইস রাইটার। আচ্ছা, পরে তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, একটু বলে নেই, এই বইটা আমাদের মূলত 99টা কগনিটিভ বায়াস নিয়ে আলোচনা করা হয়েছে এই বইটাতে। এখন আমরা সবগুলি নিয়ে আলোচনা করব না, মূলত আমাদের কাছে যে যেই টপিক বা যে যেই থিম ভালো লেগেছে এগুলি নিয়ে আমরা আলোচনা করব। এর হুম ভিতরে হুম আমি আজকে 5টা আলোচনা করব এবং জহির ভাই আরো 5টা আলোচনা করবে, টোটাল 10টা। আর 4 পর্বে আমরা করব, টোটাল মোট 40টা আলোচনা করব। এবং আপনাদের ফিডব্যাক আশা করি। ঠিক আছে, তাহলে শুরু করি। আমি যেই লজিক্যাল ফ্যালাসি বা বায়াসনেস আছে মানুষের, আহ, এটাকে বলে সোশ্যাল প্রুফ, এটা প্রথমে আনলাম। সোশ্যাল প্রুফটা দিয়ে কি বোঝা যায়, দিয়ে আমরা কি বুঝি? যেমন এখানে অনেক মানুষ একটা লাইন ধরে হাঁটছে, কোন একটা কিছু পেতে চাচ্ছে। আর আরেক জায়গায় একজন মানুষ ওয়েট করতেছে যে সে এই জায়গায় ওই মানুষদের সাথে যাবে নাকি লজিক্যাল চিন্তা করে যেটা সঠিক সেটা গ্রহণ করবে, সেই রাস্তায় হাঁটবে। এখন এটাই মূলত আমাদের বোঝায় যে সোশ্যাল প্রুফ বলতে এটা বোঝায় যে মানুষ যেটা করে ওইটাই আমরা করতে চাই। বিশেষ করে একটা ট্রেন্ড হয়ে গেলে আহ, এটা সবাই করতেছে, আমরা এটা করার চেষ্টা করি। এটাকে সোশ্যাল প্রুফিং বলে এই জিনিসটাকে। আর এটার ভিতরে যেমন বলা হয়েছে, যদি 50 মিলিয়ন মানুষ একটা জিনিস ফুলিশ কিছু বলে, তারপর ওটা স্টিল ফুলিশই থাকে। এমন কোনো কাজ আছে না যেটা মানুষ খুব ভুলভাবে মানে করতেছে সবাই মিলে একসাথে? হুম ওই হুম। কাজটা মূলত আমরাও করি অনেক সময়। এটাই মূলত আমাদের চিন্তার ভুল। আমরা চিন্তা করি এভাবে যে মানুষ এটা করে দেখে আমরা এটা করব, এটাই ঠিক। সোশ্যাল প্রুফ এভাবে কাজ করে। যেমন ভাইয়ের কিছু বলার থাকলে বলেন। হ্যাঁ, কিছু এটা তো একটা সিরিয়াস প্রবলেম। সোশ্যাল প্রুফের হ্যাঁ, তুমি যে কথাটা বললা, যেটা ট্রেন্ড হয়ে যায় না, হ্যাঁ, ওইটাই করতে থাকা। যদিও লজিক্যালি নতুন কিছু আমরা জানি সেটা করতে পারি না। যদি একটা হুম, এক্সাম্পল দেই, হঠাৎ যে এক্সাম্পলটা মাথায় আসলো। ধরো, অ্যাম বিয়ে করতে হইলে অনুষ্ঠান করতে হবে। হুম? হুম। এটা আ বিয়ে করার একটা সাথে তো ট্রেন্ড, অনুষ্ঠান করার অনুষ্ঠানের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নাই। কিন্তু আমরা দেখতেছি যে একটা এটা এত বেশি সিরিয়াস একটা প্রবলেম হয়ে গেছে যে একটা মানুষ, আ গরিব মানুষ প্রায় তারা টাকা উঠায়। আ হ্যাঁ, টাকা উঠায় কেন? মেয়ের বিয়ে হবে, বিয়ের খরচ আছে তাই। হুম, ঠিক আছে? সো যেটা আসলে ধরো ধর্মীয়ভাবেও যদি কেউ চিন্তা করে বা লজিক্যালি চিন্তা করে, বিয়ের জন্য হুম। তো টাকা পয়সা খরচ করার দরকার নেই। ঠিক আছে? না, বিয়ে আসলে হবে, বিয়েটা তো, হ্যাঁ। খুবই, খুবই মিনিমাম একটা সরকারি যেই ২ ভাবে আমরা চিন্তা করি। সরকারি যে খরচ সেটা তো খুবই নগণ্য, তাই না? ওইটা হ্যাঁ, ধরলাম অল্প একটা টাকা। কিন্তু
মানুষজনকে খাওয়ানো, কাপড়-চোপড় গিফট দেওয়া এক পক্ষ আরেক পক্ষকে। তো সেটা শুরু হইছে যাদের সামর্থ্য আছে তাদেরকে দিয়ে, এখন সেটাকে সবাই করতে হয়। ইভেন যে এই মানে যার সামর্থ্য নাই, ধরো হুম, ১০০ জন মানুষকে খাওয়াবে, সে কি করে লোন করে হইলেও সেটা এই বিয়ের অনুষ্ঠান করে। বিয়ের অনুষ্ঠানটা করে। সো এবং আচ্ছা এর সেই সাথে ক্ষেত্রে মানে আমার একটা কথা বলার আছে এই জায়গায় যে আমাদের বর্তমানে যে দাওয়াতের সিস্টেম বিয়ের সেটার ভিতরে ধরেন টাকা যেটা খরচ করা হয় সেটা উঠে যায় একরকম মোরাললেস সেম সেমই আচ্ছা ওইটা তো থাকে বা হ্যাঁ, অনেক ওইটা আরেকটা ব্যাপার যদিও। কিন্তু যে করতেই হবে এটাই হলো আমাদের মূল চিন্তার হ্যাঁ, বিষয়। এটা মানে কেন করতেই হবে এটা তো যত হাদিস কোরআনে কষ্টই নাই। হোক, হ্যাঁ, যত হ্যাঁ, কষ্টই হোক সেটা করতেই হবে। হ্যাঁ, এটাই। তারপরে সেটাই। যে ডিগ্রি নেওয়া আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার। সবারই হ্যাঁ, মনে করো ব্যাচেলর মানে ডিগ্রি হায়ার দরকার। এডুকেশন নিতে হবে। হায়ার হ্যাঁ, এডুকেশন নিতে হবে। হ্যাঁ? অ্যা এটা নিয়ে অনেক আলোচনা হয় যে পড়াশোনা করতেই হবে, হায়ার এডুকেশন নিতে হবে, ডিগ্রি একটা থাকতে হবে সোজা কথা। হুম। মানে পড়াশোনা ডাজন্ট ম্যাটার, ডিগ্রি একটা থাকতে হবে। তো মানে এখন আমাদের কথা হচ্ছে আচ্ছা বলেন আপনি বলেন। মানে এটাই বলতেছি যে ডিগ্রি না থাকলে একটা মানুষের হয়তো ভ্যালু কমে যাচ্ছে। মানে হুম, ভ্যালুটা আমরা ঠিক করতেছি সে কোন একটা পার্টিকুলার সাবজেক্টে পড়ে ইউনিভার্সিটি শেষ হুম। করে পড়তে পারল কিনা তার উপর মানে কানেক্টেড। সো হ্যাঁ, যেমন আমরা যদি চিন্তা করি উন্নত দেশগুলির কথা, অনেক উন্নত দেশ যেমন জাপানের কথা যদি বলি, ওদের কিন্তু সবার জন্য হায়ার এডুকেশন না বাধ্যতামূলক না। এমনকি হুম, জার্মানিতেও আমি দেখছি যেটা ওদের শিক্ষার প্যাটার্নটাই আলাদা। অনেক ধরনের শিক্ষা আছে ওদের। আর ওই ক্ষেত্রে আমরা তো মানে যদি বলি যে অনুন্নত বা অর্ধ উন্নত একটা দেশ, হ্যাঁ? উন্নয়নশীল একটা দেশ। এই ক্ষেত্রে আমাদের তো অন্তত মানে বড়দেরকে রোল মডেল হিসেবেও তো ফলো করা উচিত। সবার কেন ডিগ্রি নিতে হবে? মানে আমাদের চিন্তার ভিতরে এটা মূলত সরকার ইচ্ছা করলেও পারবে না যদি না আমরা নিজেরা এটা মানে আমাদের ভিতরে বাস্তবায়ন করি। মানে সবারই কেন মানে অনার্স হইলে মাস্টার্সই নিতে হবে কেন? অথবা অনার্সই কেন করতে হবে? মানে হুম। এটা একটা হ্যাঁ, ওই যে বড় রকমের এটা সমস্যা। একটা একটা হচ্ছে মানে সাধারণ মানুষের সোশ্যাল ক্ষেত্রে এটা প্রবলেম। একটা প্রবলেম। হ্যাঁ, তুমি যখন বললা যে অনার্স এর পরে মাস্টার্সই কেন নিতে হবে? তুমি দেখবা হুম, পাবলিক ইউনিভার্সিটিতে যারা অনার্স শেষ করছে তারা ১ বছর পরে মাস্টার্স শেষ করে দেয়। কিন্তু ১ বছর আগে কেউ জব করতে চায় না। মানে হুম, এটা হচ্ছে আরেকটা সোশ্যাল প্রুফ। এবং চাকরি ক্ষেত্রে সাধারণত মাস্টার্স এর কোথাও রিকোয়ারমেন্ট থাকে না। হুম। সরকারি চাকরি বলো, প্রাইভেট চাকরি এন্ট্রি বলো, লেভেল এমনকি বিসিএস এও তো মাস্টার্স বিসিএস এও লাগে না। মাস্টার্স লাগে না। কিন্তু হ্যাঁ, ওই একটা অনার্সে। বছর সময় অনার্স শেষ হইছে। তারপরে তার মাস্টার্স করতে হবে। এটা একটা হ্যাঁ, ট্রেন্ড। সবাই করতেছে, রাইট। না করলে কেমন লাগবে? ঠিক আছে? হুম, মাস্টার্স হইল না। অথচ যদি বলো বিবিএ এর পরে বিশেষ করে আমি অন্যান্য সাবজেক্টের কথা বললাম না। বিশেষ করে বিবিএ এর পরে এমবিএ করাটা, হ্যাঁ? হুম, এই কথাটা যদি বলি যে বিবিএ করা হইছে এমবিএ করতে হবে। হুম, এবং সাথে সাথেই অথচ এমবিএ এর এমবিএটা কি হওয়া উচিত ছিল যে পড়াশোনা শেষ করবে, চাকরি-টাকরি করবে, এক্সপেরিয়েন্স হবে, তারপরে মানুষ গিয়ে এমবিএ করবে। কিন্তু বিবিএ হুম। শেষে একই কনটেন্ট আরেক বছর পইড়া ১ টা বছর সময় নষ্ট করে সে এমবিএ করতেছে। বিকজ ইট ইস a ট্রেন্ড আর কিছু না। ইট ইস এ ট্রেন্ড। ইয়া। হ্যাঁ, সো আমরা পরের স্লাইডে যদি যাই, এটা আলোচনা হয়েছে। এখানে বলা হয়েছে যে মানে একটা কনসার্টে একজন সোলোইস্ট যে একজন ধরেন গিটার অথবা যেকোনো একটা কিছু নিয়ে সে পারফরমেন্স করতেছে। এখন সেই ক্ষেত্রে মানে তার যে প্রতিভা সেটা দেখানোর পরে একজন যদি রুমে মানে তালি দেয় আমরা কিন্তু আমাদের ভালো লাগুক আর না লাগুক আমরা মানে একজনের কথা তালি শুনে আমরা এটা দেওয়া শুরু করি। হুম, মানে এটাকে বলছে এক ধরনের মানে মানে এটাও এক ধরনের সোশ্যাল প্রুফ মানে আমাদের ভালো লাগছে কিনা এটা মুখ্য বিষয় না, অন্য মানুষ হাতে তালি দিছে এই কারণে আমরা দিই। সবাই ধরেন একটা কি বলে একজন মানুষ মনে করেন চুরি করছে, এখন চোর রে মনে করেন একটা রাস্তায় এক জায়গায় পিটাইতেছে, এটা যদিও ঠিক না ওইভাবে আমাদের ইমোশন তো অনেক কাজ করে ওই ক্ষেত্রে মানে এটা করে অনেকে। এখন ওইটা দেখে দেখে অনেক মানুষই আবার মারা শুরু করছে, মানে সে জানার চেষ্টা করতেছে না যে সে চুরি করছে, যদি শুনে থাকে চুরি করছে সে কিভাবে চুরি করছে মানে ওটার প্রুফ কি এটা সে জানার চেষ্টা করে না, সে নিজেও মারার চেষ্টা করে। হুম। এটা একটা সমস্যা আমাদের চিন্তার। পরে এটাকে বলা হয়েছে মানে সোশ্যাল প্রুফ এই সিস্টেমটাকে বলা হয়েছে হার্ড ইনস্টিংক্ট। হার্ড মানে একটা পাল বা দল, যেমন গরুর দল, ঘোড়ার দল, ভেড়ার দল, এইটাকে বলা হয়েছে এই ইনস্টিংক্টটা আমাদের ভিতরে আছে, মানুষের ভিতরে। মানুষও একটা সোশ্যাল অ্যানিমেল। এটার আচ্ছা আমরা একটু দেখাই এটা। হ্যাঁ, যে হার্ড, এটা হার্ড আচ্ছা, ইনস্টিংক্ট। হুম, বুঝতে পারছি। টার্মটাকে
বলা হয়েছে। হ্যাঁ, হাইলাইট সুন্দর করছে। একটা টার্ম লাগলো। হ্যাঁ, হার্ড ইনস্টিংক্ট। এটা নেগেটিভ যেহেতু কিন্তু। আমরাও এক ধরনের অ্যানিমেল। জি, বলেন। না, ঠিক আছে তুমি আগাও। আচ্ছা। তারপর বলতেছে যে আমরা মানে বলছে যে একটা সার্টেন আইডিয়াকে আমরা ফলো করি। এটা ট্রু, মানে যত এটা হবে দ্য বেটার, সার্টেন আইডিয়া দ্য বেটার ট্রুয়ার উই ডিম দ্য আইডিয়া টু বি, মানে মানে এটাকে আমরা যত, হ্যাঁ না, না, বলেন। না, এটা তুমি আগের লাইনটা মিস করছো আরকি। The more people who follow a certain idea, the better we deem the idea to be. মানে একটা পার্টিকুলার কনসেপ্টকে মানে অনেক বেশি মানুষ যদি এটাকে অনুসরণ করে তখন আমরা গ্রহণ মনে করে করি ও তাহলে আচ্ছা এটা সত্য তাহলে মনে এটা হয়। এটা এটা আরো ভালো একটা আইডিয়া। না মানে শুধু বেটার না, এটা ট্রু আরও ভাবে, এটাও হ্যাঁ, বলতেছে। না, একদম এক্সট্রিম পর্যায়ে গেলে সেটা ট্রু আরও হয়। ট্রু হ্যাঁ। হয়ে যায়। হ্যাঁ। আচ্ছা, পরে আমাদের বলা হয়েছে যে যেমন এটার একটা ভালো দিকের কথা বলছে, এটা কিন্তু সোশ্যাল প্রুফিং সবসময় যে খারাপ এটা না। যদি আমরা একটা ফরেন সিটিতে যাই, তখন আমাদের যদি ক্ষুধা লাগে, আমরা তখন মানে কাদের ফলো করব? ওই জায়গার যারা রেসিডেন্স আছে, অর্থাৎ মানে ওই জায়গার লোকালস যারা আছে তাদেরকে যদি আমরা ফলো করি, আমরা বেটার একটা রেস্টুরেন্ট বা আহ, মানে খাবার একটা জায়গা পেতে পারবো। এটা একটা হুম, ভালো পয়েন্ট আছে, যেটা সোশ্যাল প্রুফিং এর একটা মানে পজিটিভ দিক। পজিটিভ সাইড। হুম। পরে যদি বলি, আমাদের পয়েন্টটা ছিল যে সবসময় স্কেপটিক্যাল থাকতে হবে। হ্যাঁ, একটা যখন আমরা এ কোম্পানি ক্লেমস ইটস প্রোডাক্ট ইজ বেটার, মানে যখন কেউ বলে যে আমার প্রোডাক্টটা ভালো, হ্যাঁ এটা মোস্ট পপুলার, কারণ হলো এটা মোস্ট পপুলার, এই এই সময় আমাদের কি থাকতে হবে, মানে সতর্ক থাকতে হবে, কারণ মোস্ট পপুলার মানেই তো এটা মানে পপুলেশন দ্বারা এটাই স্বীকৃত হয়েছে। মানে হুম, কি বলে ওই, আর পপুলেশনের ভিতরে এটা হার্ট ইনস্টিংক্ট যেটা বলে ওটা থাকে, অর্থাৎ এটার ভিতরে লজিক্যাল থিঙ্কিং নাও থাকতে পারে। সব সময় যে হুম, খারাপ হয় এটা না, তবে নাও থাকতে পারে, এটা একটা বড় একটা পয়েন্ট। এই কারণে আমি একটা যেমন উদাহরণ হিসাবে আনছি, যে মানুষ বিয়ে করে সন্তান গ্রহণ করে, সন্তান নেয়, এটা মানুষ কিন্তু চিন্তা করে মূলত গ্রহণ করে না, বা বিয়েটা মূলত চিন্তার মাধ্যমে করে না, সবাই হুম, করে। এই কারণে আমার করতে হবে, মানে সোশ্যালি আমি অকওয়ার্ড যাতে না হয়ে যাই। আমি বলতেছি না যে বিয়ে করা খারাপ, এটার কথা বলতেছি না। আমার কথার মানে মূল কথাটা হচ্ছে, আপনি যখন একটা চিন্তা গ্রহণ মানে চিন্তা নেন, চিন্তা করেন, ভবিষ্যতের জন্য লং টার্মে একটা চিন্তা করেন, তখন যদি আপনি মানে ক্লিয়ারলি থিঙ্কিং না করেন, তাহলে কোন দিকে হুম, আগাইতেছেন এটা তো ক্লিয়ার না। ক্লিয়ার না। এই কারণে আমাদের মানে মূলত চিন্তা করতে হবে যে আমরা কেন বিয়ে করব, কেন সন্তান নিব, যদি সন্তান নেই আমরা কেন, মানে এই কয়টা সন্তানই কেন নিব, দুইটা তিনটা এটাই কেন নিব, একজন কেন নিব, মানে এগুলো নিয়ে আমাদের হয়তো চিন্তা করার সময় এখন আসছে। হুম। আচ্ছা, পরে আমাদের, আচ্ছা এটা আমরা পরে আলোচনা করব, জহির ভাইটা আগে একটু দেখান, দেখাই আমি। আচ্ছা, আমি যেই টপিকটা নিয়ে কথা বলতেছি ১ম এ সেটা হইতেছে সফর নলেজ বলে আরকি। অ্যান্ড হ্যাঁ। ওই ওইখানে বলা হইতেছে যে ডোন্ট টেক নিউজ অ্যাঙ্কর সিরিয়াসলি। একটা হুম। ব্যাকগ্রাউন্ড হিস্টরি দিয়ে শুরু করি যে ম্যাক্স আচ্ছা। প্ল্যাংক যখন নোবেল প্রাইজ পাইলো, হুম? তারপরে হ্যাঁ। সে বিভিন্ন জায়গায় মানে এই নিউ মেকানিজমের উপরে ফিজিক্সের আ মেকানিজমের উপরে সে বিভিন্ন ধরনের লেকচার দিতে থাকতো এবং তার সাথে ড্রাইভার যাইতো একজন। হুম। সো ওই সেমিনারে এই সেইম লেকচারটা শুনতে যে সফর ছিল তার এটা আয়ত্ত হয়ে হ্যাঁ। গেছে খুব ভালোভাবে। আচ্ছা, সফর মানে তো ড্রাইভার। ড্রাইভার, হ্যাঁ। তো আর খুব ভালোভাবে মানে আপনি হুম, যে হুম। নাম বললেন এটা ম্যাক্স প্লাঙ্ক, মানে হুম, মার্কস প্লাঙ্ক মূলত জার্মানির ওকে। তো নাম। এখন সে নোবেল প্রাইজ পাইছে মূলত কোয়ান্টাম মেকানিক্স এর জন্য কোয়ান্টাম একটা মেকানিক্স, হ্যাঁ। এখন সে মানে তার ড্রাইভার মূলত, মানে সে বিভিন্ন জায়গায় সেমিনারে যাইতো, যেমন মিউনিখে, জার্মানির একটা শহর আছে নাম মিউনশন, মানে ওটা হুম। জার্মানে বলে মিউনশন, এটা মিউনিক ইংলিশ আমরা যদি বলি। তো ওখানে, হ্যাঁ আপনি কন্টিনিউ করেন। তো যাই হোক যখন সে ওইটা আয়ত্ত করে ফেলছে তখন হঠাৎ করে সে হ্যাঁ। একটা আইডিয়া প্রপোজ করলো ইয়াকে ম্যাক্স প্ল্যাংকে যে আপনি হুম। এক কাজ করেন না, আপনি তো সবসময় একটাই কথা বলেন। এই আমরা একটু হ্যাঁ। রোলটা চেঞ্জ করি। আমি এটা বলে দেই, আপনি আমার রোলটা প্লে করেন। ড্রাইভারের রোলটা প্লে করেন। হ্যাঁ। তো সে মানে এগ্রিড হইছে। তো এখন সে ওই সেমিনারে সেম লেকচারটা দিল। যাই হোক লেকচারটা দেওয়ার পরে যেটা হইছে
একজন একজন প্রশ্ন প্রফেসর করছিল। হ্যাঁ, প্রশ্ন করছে একটা ক্রিটিক্যাল কোয়েশ্চেন। তো এখন সফর তো আর ওই ডিপ নলেজটা হোল্ড করে না। সেটার সে উত্তর দিতে না, পারে না। তখন সে একটু আ চালাকি করছে। তো বলতেছে, "এটা তো খুবই সিম্পল কোয়েশ্চেন। আপনি এক কাজ করেন না। এটা আমার ড্রাইভারই পারবে।" ড্রাইভারই পারবে। ঠিক হ্যাঁ, আছে? এটা আমার মজা লাগছে অনেক। হ্যাঁ, মানে ড্রাইভারকে টেকনিকটা খুব ভালো কাজে লাগাইছে। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে স্টোরিটা। কিন্তু হ্যাঁ, এখানে শিখার একটা জিনিস আছে ইম্পোর্টেন্ট। ঠিক আছে? হ্যাঁ, সো আমরা এই আমাদের ভিতরে একটা টেনডেন্সি আছে কি যে আমরা এই এই যে এই ধরনের মানুষগুলাকে আরকি স্পোক পারসন বলে বা নিউজ কাস্টার বলে। এই ধরনের হ্যাঁ, মানুষের মানে পড়ে যাই, প্রেমে পড়ে যাই বা এই ধরনের মানুষকে ফলো করা শুরু করি। হ্যাঁ? এবং এটার হুম, সংখ্যা অনেক বেশি। সো আম এ এ ওই যে নিউজ অ্যাঙ্কর যারা তারা একটা ঘটনাকে রিপ্রেজেন্ট করে তো কথাগুলা বলে। হ্যাঁ, কিন্তু সবসময় অ্যা মানি তাদের নলেজটা অনেক ডিপ থাকে না। সো এইজন্য হুম, ইম্পোর্টেন্ট হচ্ছে যে ওই নলেজের উপর রিলাই না করা। হ্যাঁ, আমাদের লার্নিং পয়েন্টসটা এই চ্যাপ্টারে যেটা বলতে চাইতেছে যে এই সফট নলেজটা যারা হোল্ড করে তাদের ব্যাপারে সতর্ক থাকা। এবং হুম, আমাদের কনফিউজ করা উচিত না যে ট্রু নলেজ কোনটা এবং কা তা এই মানে ফেক নলেজ কোনটা। হুম? অ্যান্ড আরেকটা ইম্পোর্টেন্ট জিনিস যে আমাদের এই সফরটা হওয়া উচিত না। হ্যাঁ? মানে হ্যাঁ, showmanship is never connected to originality যেটা আরকি ইম্পোর্টেন্ট একটা লার্নিং। সেটা আমার ব্যক্তিগত মানে বই চ্যাপ্টারটা পড়তে গিয়ে এই লার্নিংসটা হইছে। হুম, হ্যাঁ? যে showmanship তো মানে আমাকে অনেকের একটা টেনডেন্সি থাকে। আমাদের ভিতরে এই টেনডেন্সিটা তৈরি হয় যে আমরা আ যেটা জানি সেটা জাহির করতে পছন্দ করি। হ্যাঁ? এ এ হ্যাঁ, এটা এটা মানুষের অরিজিনাল পরিচয় না। ঠিক আছে? সো এই হ্যাঁ, টিচিংসটা আমরা এই চ্যাপ্টার থেকে পেতে পারি। আরেকটু স্লাইডটা দেখাও। আরেকটা লার্নিং আচ্ছা, পয়েন্টস এর কথা আমি অ্যাম আচ্ছা। এজন্য এটা ইম্পোর্টেন্ট যে আমরা আমাদের সার্কেল অফ কম্পিটেন্স যেটা সেটা জানি। আর যদি কিছু হুম, না জানি, হ্যাঁ? If you do not know something we should simply say we don't know we don't know হ্যাঁ, এবং এটা একটা ভালো unapologetically কথা। এটা খুব সুন্দর একটা কথা লাগছে যে অনেক সময় মনে হয় কি একটা আলোচনা হইতেছে আমি কিছু জানি না। ওই সময় আমি যদি কিছু না বলি মনে হইতেছে আমার জাত চলে গেল। হ্যাঁ? কিন্তু হুম, যারা ট্রু পিপল তারা unapologetically এটাকে বলতেছে যে আমরা জানি না। সো এই নেচারটা এবং এটাও কিন্তু আসলে একটা সোশ্যাল প্রুফ এর সাথে কিছুটা কানেক্টেড যেটা আগের আলোচনায় আমরা করলাম। যে হ্যাঁ, আমাকে জানতেই হবে কেন সবকিছু? হ্যাঁ? জানতে হ্যাঁ, তো আর হবে আমরা না। মানে জানতে তো সব পারবো না। এটা হলো প্র্যাকটিক্যালি যদি স্পিকিং মানে হ্যাঁ। বলি। সো এই ক্ষেত্রে আরেকটা যে পয়েন্টটা আমাদের মানে আপনি বললেন অ্যাপোলজিটিক্যালি মানে unapologetic আমাদের হ্যাঁ। অ্যাপোলজিটা থাকা যাবে না এই ক্ষেত্রে। অ্যাপোলজি বলতে আমরা মানে এখানে সরি আমরা ফিল কোনো করব না। পাইতেছি না। সরি হ্যাঁ, ফিল বা হ্যাঁ, এটা এটা করব তো না। কারণ না আমরা মানুষ জানাটা তো হিসেবে অন্যায় আমাদের না। লিমিটেশন আছে। মানে আমি যখন কাউকে পড়াই তখন মানে যদি কিছু না জানি আমি বলি যে এটা জানি না। এটা আমার ফিল্ড অফ মানে নলেজ এর ভিতরে নাই। আমি হুম, হয়তো যাই না পরে ওটা পড়াইতে হয় আমার। মানে অনেক টিচার আছে মানে এটা আমি জানি না যে মানে নাম বলব না কিন্তু এটা দেখছি যে এরকম করে। মানে না জানলেও এটা মানে এটাই বলতে থাকে এটাই রাইট এটাই সফার নলেজটা বের করতে চাই আরকি। হ্যাঁ, বা মানে শোম্যানশিপটা সফট চলে নলেজ বলতে আসে। বুঝাইছে যে আসলে নলেজেবল না কিন্তু সে নলেজের মতো মানে শো নলেজেবল শো হিসেবে অফটা অ্যাক্টিং করে। হুম। হ্যাঁ, আচ্ছা পরের স্লাইডে যদি দেখান। না, আমার এই টপিকটা অলরেডি কভারড হয়ে ও গেছে। এটা শেষ। আচ্ছা। তাহলে যদি আমি আমি যেটা আনলাম পরেরটা চ্যাপ্টার 5 এ সাঙ্ক কস্ট ফ্যালাসি। এখন সাঙ্ক কস্ট জিনিসটা কি? এটা একটা আমরা যদি বলি ইকোনমিক্স এর একটা টার্ম বা বিজনেস এর একটা টার্ম। যেই কস্টটা আমার হয়ে গেছে সেই কস্টটা আমরা যখন উঠাইতে চাই ওই ফ্যালাসিটাকেই বলে সাঙ্ক কস্ট ফ্যালাসি। অর্থাৎ যে কস্টটা আমার মানে এভাবে না জিনিসটা যে খরচটা হয়ে গেছে উঠাইতে চাইছি মানে খরচটা এটা ফ্যালাসি হয়ে গেল এটা না। মানে খরচটা যদি আমি উঠাইতে চাই, যদি আমার ওই পরিমাণ খরচ আরো হয় বা এর চেয়ে বেশি খরচ হয় বা সময় হিসাব করলে তাইলে ওটা মূলত তখন ফ্যালাসি হয়ে যাবে। কারণ আমার একটা তো এমনি খরচ হয়েই গেল। এখন যদি হুম, আমি হুম, আবার ওই পরিমাণ খরচ করি তাহলে তো আমার গেইন কিছু থাকলো না। যেমন একটা আমরা যদি চিন্তা করি যে ধরেন একটা সমুদ্রে একটা জাহাজ ডুবে গেল। এখন কি মানে সমুদ্রের মাঝখানে। এখন এই পণ্যগুলি যদি উঠাইতে চায় মানে সমুদ্র থেকে যদি পণ্য আ আ নিয়ে আসতে চায়, পাড়ে নিয়ে আসতে চায় অথবা ডেস্টিনেশন এ।
তখন হুম, যে পরিমাণ খরচ হবে এটা পণ্যের চেয়ে বেশি, ওই হুম, পণ্যগুলির চেয়ে বেশি, তাহলে আমাদের ওইটা ওঠানো ঠিক হবে না। মানে ওটাই বলছে সাঙ্ক কস্ট ফ্যালাসি। যেমন একটা উদাহরণ আছে এটার এটার পরের একটা পয়েন্টে, যেমন দুইজন মানুষ মনে করেন একটা সিনেমা দেখতে গেল, এটার মতো করে আমি আমার মতো বলি যে এখন দেখা গেল যে সিনেমা যেরকম শুনছে ওরকম না, এটার জন্য ধরেন $30 কথা এখানে ছিল, $30 পে করছে ছবিটা দেখার জন্য, ফিল্মটা দেখার জন্য বা মুভি। এখন মানে তার এক পার্টনার বলতেছে, মানে দুইজন কাপল, একজন হ্যাঁ দুইজন কাপল গেল আর কি। এক পার্টনার তারে বলতেছে যে আসো আমাদের তো এটা ভালো না সিনেমাটা, আমরা চলে যাই। আরেকজন বলতেছে না, আমরা তো $30 USD পে করছি, হুম। তাহলে অলরেডি আমাদের পে এটা এখন থাকতেই হবে, অলরেডি পে করছি তাহলে তো আমাদের থাকতেই হবে। মানে ওই বাংলা তাহলে যেটা সে বলে আরকি, টাকাটা উসুল করি আরকি। উসুল করা, হ্যাঁ, টাকা তো টাকা খরচ উসুল হয়ে করা। গেছে। এটা দেখেই নাই। তো ধরেন একটা খাবার কিনলেন আপনি, ওটা মানে পে করছেন, এটা রিটার্ন করা যাবে না, এরকম একটা সিস্টেম। এখন উসুল করতে গিয়ে যদি খাবারটা ভালো, মানে যদি ভালো না হয়, এখন আমরা যদি উসুল করতে চাই তাহলে তো আমাদের দ্বিগুণ ক্ষতি হবে। এক হলো টাকাটা ক্ষতি, আর দ্বিগুণ দ্বিতীয়টা হলো আমাদের শরীরে শরীরের ক্ষতি। হ্যাঁ, শরীরের ক্ষতি। ইভেন তো হ্যাঁ, মানে পেট খারাপ হয়ে গেলে তারও ঝামেলা। বড় অসুস্থ হয়ে গেলে সেটা আরো কস্ট বেড়ে যাবে। হ্যাঁ সেটাই। তারপরে যদি আমরা স্লাইডে যাই, এখানে একটা লার্নিং পয়েন্ট যেমন আছে হ্যাঁ তাহলে। এই এটাই না, এই যে তুমি যে মানে কথাটাই বললা যে সাঙ্ক কস্ট ফ্যালাসিটি, ও, এই ঘটনা থেকে হ্যাঁ একটা শিখারও জায়গা আছে। সো এরকম মানে আমরা যদি আমাদের লাইফে কোনো কিছু জায়গায় কোনো একটা ইনভেস্টমেন্ট করে ফেলি, ফর ইনস্ট্যান্স এটা বিজনেস হোক বা হুম এটা যাই হোক। এখন বিজনেসটাতে সময় দিলাম, শ্রম দিলাম, মেধা দিলাম। বাট কোনো ওয়ে আউট দেখতে পাচ্ছি না। সো হুম আইদার আমার মানে ওই সময় উচিত যে হ্যাঁ, যদি কোনো ওয়ে আউট না থাকে, হ্যাঁ? তখন ওইটা কত টাকা খরচ হইছে শুধুমাত্র এই চিন্তাটা করে, কত সময় ব্যয় হইছে শুধুমাত্র এই চিন্তাটা করে বা কত আমি ডেডিকেশন দিছি, এই চিন্তাটা হুম না করে অ্যা স্টপ করা উচিত। হুম যে আচ্ছা আমি খরচটাকে আরো না বাড়াই। যেই খরচটা হয়ে গেছে অলরেডি হয়ে গেছে। এটা তো আমি রিকভার করতে পারব না। সো এটাকে নিয়ে হ্যাঁ আ মানে এই কষ্টটাকে আর না বাড়াই। এটাই। হ্যাঁ এটার সাথে এক্ষেত্রে মানে হ্যাঁ বলেন। এটার সাথে আমার একটা টপিকস এর আবার একটা মিল আছে। ওই আমাদের একটা টেনডেন্সি আছে যে আ যখন কোনো একটা সময় আমরা কোনো কিছুর সাথে লেগে থাকি সেটার প্রতি একটা হুম আলাদা মায়া জন্মায় যায়। হ্যাঁ? ওইটা আমরা ছাড়তে চাই না। এটা লেগে থাকার হ্যাঁ টেনডেন্সি থাকে। এটা আসবো আরেকটু ডিটেইলস এ পরে বলবনে। হ্যাঁ, এক্ষেত্রে বিজনেসের যে কথাটা বললেন, আমরা তো ধরেন বিজনেসের সবসময় যে মানে মানে কি বলে পটেনশিয়াল দেখি অনুযায়ী যদি ভবিষ্যৎটা মানে আমরা ক্যালকুলেশন করার পর যদি দেখি যে না এই অনুযায়ী আগাবে না, তাহলে ইনভেস্টমেন্ট না করাই ভালো। হুম, কিন্তু মানে আমাদের যদি দেখা যায় যে সময় লাগবে, তাহলে সময় লাগবে দেখে যদি আবার ইনভেস্টমেন্ট না করি, তখন আবার আরেকটা ফেলাসিতে পড়ে যেতে পারি। হুম, মানে হুম, চিন্তাগত অন্য একটা ঝামেলা, কারণ বিজনেসটা আমাদের 2-3 বছরে, যে কোনো মোটামুটি ধরনের বিজনেস তো 2-3 বছরের আগে ভালো হুম। অবস্থানে যায় না, ব্রেক ইভেনে যাওয়া অনেক কষ্ট। আচ্ছা তাইলে আমরা পরের বিষয় দেখি স্লাইডটা। মানে এই বিহেভিয়ারটা আমাদের যে সাঙ্ক কস্ট ফ্যালাসি, এটা আমাদের কেন মূলত আমরা এটা করি, এটার বুঝাইছে যে আমাদের একটা নিড আছে, নিডটা হলো কনসিস্টেন্ট থাকার নিড। অর্থাৎ আমরা সব সময় একরকম থাকতে চেষ্টা করি, যে সমাজে একটা ট্রেন্ডিং হইতেছে কিছু, তাহলে ওইটা আমরা করব, ওইটা করার চেষ্টা করব। ওটা যেমন একটা সোশ্যাল প্রুফের পয়েন্ট, এটার সাঙ্ক কস্টের সাথে একটা মিল এই এই ক্ষেত্রে আছে যে আমরা কনসিস্টেন্ট থাকতে চাই সব সময়। অর্থাৎ একটা ডিসিশন নিলে আমরা চাই না যে এই ডিসিশনটা আবার চেঞ্জ করি, যদিও আমাদের হুম, ভিতরে উল্টা টেন্ডেন্সিও আছে যে একটা ভালো ডিসিশন নিলে আমরা অনেক সময় চেঞ্জ করতে থাকি, মানে চাই সব সময় চেঞ্জ করতে। আচ্ছা পরের স্লাইডটা দেখি। এখানে হ্যাঁ চ্যাপ্টার 5, এখানে বলা হয়েছে মানে আমাদের অ্যাসেসমেন্টটা করতে হবে ফিউচারের কস্টকে বিবেচনা করে, ফিউচারের কস্ট হুম, অ্যান্ড বেনিফিট। মানে বর্তমানে আমাদের কি হচ্ছে না হচ্ছে, এটা তো হয়েই গেছে। যেমন ওই যে আমরা যদি সিনেমা বা মুভির হ্যাঁ মুভির যে উদাহরণটা দিলাম, একবার টিকিট কিনে ফেলছে, এই কারণে এটা 2-3 ঘন্টা যতক্ষণ মুভিটা চলে দেখতেই হবে, যদি ভালো না হয় তারপরেও। খাবারটা কিনছে, এখন ভালো না হলেও খেতেই হবে। ওটার মতো আমাদের মানে এটা তো প্রেজেন্টে হয়ে গেছে, আমাদের চিন্তা করতে হবে ফিউচার নিয়ে সবসময়। হুম। ফিউচারের কস্টটা কি, ফিউচারের বেনিফিটটা কি।
আচ্ছা, পরের স্লাইড। আচ্ছা, এটা কনফার্মেশন বায়াস, এটা আমরা পরে আলোচনা করব না। জহির ভাই তাহলে আচ্ছা, করেন। আমার সেকেন্ড টপিকটা না? হ্যাঁ, এই বইয়ের আরেকটা, তারপরে আগেই বলছিলাম আসলে মাঝখানে একটু স্মরণ করে দিই যে এই বইতে টোটাল ৯৯টা টপিক নিয়ে আলোচনা করা হয়েছে, যেগুলোতে আমরা হ্যাঁ, একটু ভুলভাবে চিন্তা করি। এর মধ্য দিয়ে মানে আমরা কিছু সিলেক্ট যেটা করে ওই টপিকগুলো নিয়ে কথা বলতেছি। সো আরেকটা টপিক হচ্ছে যে ইউ কন্ট্রোল লেস দেন ইউ থিঙ্ক। হুম, এটা ইলিউশন অফ কন্ট্রোল বলে। আমাদের কাছে মনে হয় যে আমরা কন্ট্রোল করি। আমি একটু এই গল্পটা একটু পড়ে শোনাই। যেমন একটা ফ্রেন্ড, আচ্ছা, হ্যাঁ? একটা মানে অসুস্থ অবস্থায় হসপিটালাইজ ছিল। ঠিক আছে? তো সে একবার একটা আম লটারি এ কিনতে যাবে। মানে হুম, লটারি কিনতে বলছে। ঠিক আছে? লটারিটা কিনে সে সে তো আর কিনতে যেতে পারবে না। লটারিটা কিনতে বলছে আর তার একটা ফ্রেন্ডকে পাঠাইতে বলছে যে লটারিটা কিনে হুম, নিয়ে আসো। তো লটারিটা সে কিনে নিয়ে আসছে। তুমি স্ক্রিনটা করতে পারো, বড় করতে পারো। আমি স্টোরিটা বলতেছি। আচ্ছা, তো লটারিটা কিনে এনে আ ওই ছেলে গিয়ে লটারিটা কিনে এনে ওই কিছু ফর্ম পূরণ করতে হয়। সে ইনফরমেশন গুলা হুম, যেহেতু জানে হয়তোবা তার ফ্রেন্ডের ইনফরমেশনটা দিয়ে সে ড্রপ করে দিছে। তো আ তার ফ্রেন্ডকে যখন এসে বলছে তখন সে মানে এই জিনিসটা ভালো লাগে না। সে লটারিতে বলছে, নাম্বার দেওয়া লাগে। হ্যাঁ, নাম্বারগুলি নাম্বার দেওয়া লিখে লাগে। আরকি দিতে হয়। হ্যাঁ, হ্যাঁ, যে তুমি এটা ফর্ম বলার ফিল আপ পরে কি করছো বলছে? কেন? যে হ্যাঁ, তুমি ফর্ম ফিল আপ কেন করছো? মানে ফর্ম ফিল আপ ও করার তাহলে তো আমি জিতবো না। মানে এটা ওর কনসেপ্টটা হইতেছে যদি আমি ফর্ম ফিল আপ করতাম তাইলে আমি জিততাম। এখন হ্যাঁ, সাপোজ আমি রাকিবুলের নাম জানি, এমডি রাকিবুল হাসান। এটা রাকিবুল লেখলেও যা, আমি লেখলেও তা। হ্যাঁ, বা রাকিবুলের একটা নাম্বার যেটা সেটা মানে একটা ইনফরমেশন সেটা আমি লেখলেও যা, তুমি লেখলেও তা। হ্যাঁ, কিন্তু কথা হইতেছে যে তুমি লেখছো কেন? হ্যাঁ, ব্যাপারটা আচ্ছা, হইতেছে এই। যে এটা একটা চিন্তা যে আমার লটারিতে জিতবো কি জিতবো না সেইটা হুম, ডিপেন্ড করতেছে কে লিখতেছে তার সাথে না। হুম, হ্যাঁ? মানে কিন্তু মানুষের এটা চিন্তা হয় যে না আমি লেখলে হয়তো জিততাম। আরেকটা হুম, স্টোরি একটু দাও স্লাইডটা। আরেকটা আচ্ছা, স্টোরি কি বলছে? অ্যাম ওই যে ৬ মারার সময়, হ্যাঁ? ক্যাসিনোতে, হ্যাঁ, ঘটনাটা মনে পড়ছে। ওকে, ফাইন। এটা আমরা আচ্ছা, ওদের ডাইস যখন চালাই তখন মানি খুব এটা আমরা বলি কি লুডো খেলার সময়। আমি বাংলাদেশের পার্সপেক্টিভ বলি। আমরা অনেকে লুডো খেলার আচ্ছা, সময় কি করি? যে অনেক ঝাঁকাই। ঠিক আছে? হুম, মানে হাতে এই এনার্জি নিয়ে আসি, মুখে এনার্জি নিয়ে আসি। হ্যাঁ, তারপরে কেউ ড আসতে করে ফু মানি, দেওয়া। হ্যাঁ, ফুদে যাতে করে টিন পড়ে। সো কথাটা হইতেছে কি এটা আমার কন্ট্রোলে নাই। হুম? হুম। কিন্তু না, এই যে এটার একটা, ভিতরে একটা পজিটিভ দিক আছে যদি বলি, যে সে চাইতেছে এই জিনিসটা। অনেকে তো আছে হ্যাঁ, যে মানে উদাসীন থাকে, যে চাই না, হইলে হইলো না হইলে নাই, এরকম কিছু। কিন্তু সে প্রসেসটাকে মানে কি করতেছে, ওটার সাথে কমিটেড থাকতেছে, অর্থাৎ যে আমরা যেটাকে সাবকনশিয়াস মাইন্ডের পাওয়ার ওটা বলতেছি। না, না, মানে ওইটা ওটার ঠিক সাথে আছে। কিছুটা মিল আছে। হ্যাঁ, ওইটার হ্যাঁ, সাথে মিল আছে। আমি তবে এটার সাথে তো রেজাল্টের মানে সম্পর্ক নাই রেজাল্ট এর যদি কোন বলি। সম্পর্ক নাই। এটা হইতেছে একটা ইলিউশন। মানে ঝাঁকানোর সাথে, হ্যাঁ, হ্যাঁ, যে ফুড ইলিউশন, দেওয়ার সাথে, হ্যাঁ, ফু দেওয়ার সাথে। আমার অস্থিরতা হওয়া, ধরো এটা একটা হ্যাঁ, কথা। এখন তুমি যদি সাপোজ যদি চাও ওইটার সাথে মিলে যদিও, কিন্তু আমি অস্থিরতা হয়ে তো আমি আর এইটারে করতে পারব না। তারপরে আরেকটা উদাহরণ দেওয়া আছে। যেমন ক্রিকেট খেলার সময়। খেলতেছে হ্যাঁ, ফুটবলাররা। আর আমরা টেলিভিশনে দেখি ১,০০০ মাইল দূর থেকে আমরা চিন্তা করতেছি যে মানি এটা গোলটা হবে। ঠিক আছে? বা গোলটা হবে না। সো হুম, আমি যতই চিন্তা করি না কেন, মানে আমি এটা আসলে আমি কন্ট্রোল করতেছি না। এটাকে আরকি ইলিউশন অফ হুম, কন্ট্রোল হিসেবে বলছে। তো একটু স্লাইডটা দিও। পরে হ্যাঁ। অ্যাম ও আচ্ছা, এখানে আরো অনেকগুলো আলোচনা লাগছে। অ্যাম একটা উদাহরণ দিছে। হ্যাঁ? যে একজন হুম, আমেরিকান রিসার্চার একটা এই মানে একটা রিসার্চ করছিল। সে করছে কি? এ তুমি যে সাবকন্সিয়াস এর কথা আসলা না? এটার একটা হ্যাঁ, পজিটিভ সাইড আছে এই ইলিউশন অফ কন্ট্রোল এর। ওই জিনিসটা আমি এখানে আলোচনা করতেছি। আচ্ছা, পজিটিভ আর নেগেটিভ ২ টাই। হুম, হি প্লেস পিপল ইন সাউন্ড বুথস, মানে একটা সাউন্ড বুথে রাখছে এবং হুম, ওই সাউন্ড বুথের ভলিউমটাকে বাড়ায় দিতেছে। তো ২ টা রুম ছিল। একটা A একটা B, হ্যাঁ? হুম, তো একটা রুম B তে কি ছিল? সে একটা প্যানিক বাটন রাইখা দিছে ওয়ালে। তো প্যানিক হুম, বাটনটা আসলে কাজ করে না। ঠিক আছে? হ্যাঁ, কিন্তু
ওই প্যানিক বাটনটা থাকার কারণে ওরা করছে কি যে আমার তো এটা কন্ট্রোলে আছে, যে আমি হুম, যখন সাউন্ডটাকে মানে ওদের কথা হচ্ছে কতক্ষণ একজন সাউন্ডটাকে কন্ট্রোল করতে পারে, সাউন্ডটা আস্তে আস্তে বাড়াইতো। মানে সহ্য করার যে বিষয় ওটা বলতে চাইছেন। হ্যাঁ, তো যার যার যেই রুমে কি বাবা আমাকে একটু পজ করবা একটা সেকেন্ড। আচ্ছা, সো ওকে, উই আর ব্যাক এগেইন, প্লিজ ক্যারি অন। যেটা বলতেছিলাম, তো যেই রুমে ওই সুইচটা ছিল আসলে যেটা কোনো কাজ করে না, এটা এমনি শো অফ ছিল, ওই রুমের মানুষজন কি করতে পারতেছে, সাউন্ড মানে বেশি নিজেদের, টলারেট করতে পারতেছে, কারণ হ্যাঁ, সে জানে তার কন্ট্রোলে আছে। হুম, হ্যাঁ, আর অন্য রুমে যারা ছিল তারা মানে অল্প সাউন্ড হইলেই তারা হার মানে যেত, মানে তারা সেটাকে বেশি সাউন্ড পর্যন্ত নিতে পারতো না। হুম। সো এটা একটা এটাকে অনেক প্লেসিবো এফেক্ট বলা হ্যাঁ হয়েছে নাকি? এটাকে হ্যাঁ প্লেসিবো ইফেক্ট বলে। তবে এটার একটা পজিটিভ সাইড আছে। এই এই পজিটিভ, হ্যাঁ, এই প্লেসিবো ইফেক্টটাকে আমরা পজিটিভলি কাজে লাগাতে পারি। হ্যাঁ, হ্যাঁ, একটা মানে এখানে শেখার বিষয় হইতেছে যে একটা ইলিউশন অফ কন্ট্রোল, এই এরকম ইলিউশন আমাদের ভোগা উচিত না। এট দ্য সেম হুম, টাইম যেহেতু এটা হিউম্যান বিহেভিয়ারটা এভাবেই ডেভেলপড, কাজ করে, আমরা হ্যাঁ, চাইলে হ্যাঁ যখন ধরো আমি কোনো একটা সময় ধৈর্যের দরকার, কোনো একটা সময় হুম, বেশি টলারেট করা দরকার, সেই সময় যদি একটা কাল্পনিক চিন্তাকে রাখা যায়, হ্যাঁ সেটা কিন্তু আমাকে পজিটিভলি, মানে যেহেতু আমি সাউন্ডটাকে বেশি টলারেট করতে পারতেছি তার মানে কি আমার ধৈর্য শক্তি বেশি। সো এটা হুম, একটা পজিটিভ অ্যাসপেক্ট আছে যে আমি বেশি কষ্ট সহ্য করতে পারতেছি। হ্যাঁ, আর আমি যখন ইলিউশন অফ কন্ট্রোলে ভুগি, মানে এটার প্রবলেম দুইটাই জিনিস, একটু আগে যেটা আলোচনা করলাম যে আসলে আমাদের এরকম করা উচিত না। এই ছক্কা মারতে গিয়ে আমরা অস্থির যে হয়ে যেতেছি, হ্যাঁ, সেটা আমাদের হেলথকে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে, এটা করা উচিত না। আবার আমরা যদি এটা পজিটিভলি ইউটিলাইজ করতে পারি, যেরকম এই ক্ষেত্রে হয়েছে, ইলিউশন অফ কন্ট্রোল যদিও আমরা জানি, কিন্তু আমাদের হিউম্যান মাইন্ড যদি এভাবে কাজ করে তাহলে আমরা চাইলে ইউজ করতে পারি আর কি এটাকে, এরকম একটা হ্যাঁ। ইলিউশিভ ভাবনা দিয়ে কাজে লাগায়। আচ্ছা, তারপরে কিছু বলার আছে কি নিয়ে দেখুন? না, এই চ্যাপ্টারে এতটুকুই। আচ্ছা, তাহলে আমরা পরের আমার স্লাইড থেকে একটু শেয়ার করি। এটাকে বলে কনফার্মেশন বায়াস। কনফার্মেশন বায়াস জিনিসটা কি? যে আমাদের আমরা যা জানি মূলত আগে থেকে সেটাকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই, মানে ওইটাকে রাইট, ওইটা রাইট, ওইটাকে আমরা মানে মানে ওটার রাইটনেসটাকে সবসময় আমরা আগে রাখতে চাই। যেমন যেমন আমাদের এই জায়গায় বিলিফটা আছে, এই সার্কেলটা হলো আমাদের বিলিফ, হুম হুম আর এটা হলো ফ্যাক্টস অ্যান্ড এভিডেন্স। হুম আর এভিডেন্স উই ইগনোর, মানে এই জিনিসটা দেখেন যে আমরা যখন এই সার্কেলটা ফ্যাক্টস আর এভিডেন্সের এতটুক ভিতরে নেই, আমাদের যে বিলিফের সার্কেলটা আছে, তখন আমরা হুম ঠিক এতটুক যেটা টিক মার্ক দেওয়া আছে অতটুকুই আমরা ফ্যাক্টস এন্ড এভিডেন্স জানতে পারি। আর হুম হুম বিলিফটা আমাদের মানে অতটুক থাকে। হুম এখন আমরা যদি যতটুকু মানে এই এই বৃত্তটা যতটুকু এদিকে আনতে পারবো ততটুকু আমাদের নতুন নতুন জ্ঞান আমরা অর্জন করতে পারবো। ওকে। আর এটাই আমরা করতে চাই না। আবার এটার মানে কনফার্মেশন বায়াসের সাথে এটার কি সম্পর্ক? এটার একটা কারণ মানে বলছে এইভাবে যে আমরা যা বিশ্বাস করি ফ্যাক্টস এন্ড এভিডেন্সে তাই খোঁজার চেষ্টা করি, অথবা ওইগুলিকেই আমরা গ্রহণ করি। প্রথমে আমাদের বিশ্বাসটা থাকে, মানে এইটাই ঠিক, এটা ধরে নেই, তারপরে আমরা নতুন ইনফরমেশন যা পাই ওগুলোকে সর্ট আউট করে সর্ট ইন করি আমাদের যা যা মানে কি বলে আমরা যা বিশ্বাস করি ওইটা। এটাই মূলত এটার মূল ওকে। পয়েন্ট। তারপরে যদি দেখি, মানে এখানে বলছে উই ফিল্টার আউট এনি নিউ ইনফরমেশন দ্যাট কন্ট্রাডিক্টস আওয়ার এক্সিস্টিং ভিউজ। মানে হুম আমাদের এক্সিস্টিং ভিউজ থেকে যেটা এটার সাথে বৈপরীত্যমূলক কিছু আমরা দেখি তখন এটাকে আমরা ফিল্টার আউট করে দিই, মানে বাদ দিয়ে দিই। এটাকে বলছে ডিসকনফার্মিং, মানে এভিডেন্স, মানে ডিসকনফার্ম করে দিই, এভিডেন্সটাকে আমরা নাকচ। এভিডেন্সটাকেও আমরা আমলে নিচ্ছে না আর কি, মানে হ্যাঁ, বিশ্বাসটা এত বেশি গাঢ় হয়ে গেছে, এবং এটা ভালো লাগছে টার্মটা একদম ফার্স্ট লাইনে যে লিখছে, দ্য কনফার্মেশন বায়াস ইজ দ্য মাদার অফ অল মিসকনসেপশনস। সো হ্যাঁ, মানে ডেফিনেটলি যখন তোমার কাছে একটা এভিডেন্স চলে আসবে পিওরলি যে সাপোজ এটা খারাপ, বাট তখন এটাকে ভালো মনে করা, বা অন দ্য আদার ওয়ে যে কোনো একটা জিনিস ভালো বাট তারপর এটাকে খারাপ মনে করা, এটা আহ, মানে ইটস ভেরি মানে ব্যাড। আমরা কনফার্ম করি আমাদের বিলিফটাকে, বিলিফ তো ভালো মন্দ দুইটাই আছে, কিন্তু আমাদের কথা হচ্ছে যে আমরা কনফার্ম কোনটা করব, যেটা রাইট সেটা করার চেষ্টা করব। এটা না যেটা আমরা ঠিক মনে করি, মানে আমরা ঠিক ভাবে ধরে মানে ধরে রাখছি যে এটাই ঠিক, হুম ঠিক তো অন্যগুলি হইতেও পারে। এই কারণে আমাদের বলছে যে লজিক্যাল মাইন্ডটাকে ইউজ করতে হবে।
হুম। তারপরে যদি আমরা দেখি স্লাইডটা, এখানে বলছে ফ্যাক্টস ডু নট সিজ টু এক্সিস্ট বিকজ দে আর ইগনোরড। মানে আমরা যদি ফ্যাক্ট যেগুলি আছে এটাকে যদি ইগনোরও করি তাহলে এটা এক্সিস্টেন্স থেকে বের হয়ে যায় না, মানে শেষ হয়ে যায় না। এটা এই কথাটা হুম। বলছিল অল্ডাস হাক্সলি, এই লেখক। পরে বলছে however we do exactly what exactly that as super investor ওয়ারেন বাফেট একটা কথা বলছিল, যেমন what the human being is রাকিবুল, what the একটু human পজ being করো is তো, base। একটু পজ করো, সরি আমার এই আচ্ছা, পজের সো আমরা বলতেছিলাম এই টপিকটা নিয়ে আলোচনা করছিলাম যে ওয়ারেন বাফেট একটা কথা বলছিল যে what the human being is best at doing is interpreting new information so that their prior conclusions remain intact। মানে মানুষ নতুন ভাবে একটা নতুন ইনফরমেশন এইভাবে ইন্টারপ্রেট করে যাতে তাদের আগের যে কনক্লুশনটা ছিল ওটা ইনট্যাক্ট থাকে। অর্থাৎ আগে তারা একটা কথা বলছিল সেটাই যাতে অক্ষুণ্ণ থাকে, এটার জন্য তারা নতুন ইনফরমেশনটাকে তাদের মতো করে ব্যাখ্যা করে। এটা মূলত আমাদের প্রোগ্রেসিভ নলেজের জন্য ঠিক না, মানে প্রোগ্রেসিভ বা প্রোগ্রেশনের জন্য ওভারঅল এটা ঠিক না। আচ্ছা, পরের যদি পয়েন্টটা দেখি, পরে আমাদের নতুন আরেকটা একটা চ্যাপ্টার। আচ্ছা, নতুন তারপরে চ্যাপ্টার। আমার চ্যাপ্টারটা আমি বলি। হ্যাঁ, এটা হচ্ছে আচ্ছা প্যারাডক্স অফ চয়েস। এটা আমার কাছে ভালো লাগছে, ইন্টারেস্টিং একটা টপিক আছে। যে when we are given too many options to choose, so we often fail to make decisions on what to pick. এটাকে প্যারাডক্স অফ চয়েস বলে। মানে বেশি চয়েসেস মানুষের কাছে থাকলে তখন মানুষ কনফিউজড হয়ে যায় কি কোনটা পছন্দ করবে, এবং এটা আলটিমেটলি ইনডিসিশনে নিয়ে যায়। ঠিক আছে? হ্যাঁ, যেমন একটা উদাহরণ। যেমন তোমার হইতেছে একটা উদাহরণ দেই, মানে বই একটা আলোচনা করা হয়েছে একটা এক্সাম্পল, যে একটা দোকান, মানে একটা দোকানে তোমার 10 ধরনের, মানে অনেক ধরনের ভেরিয়েন্ট নিয়ে প্রোডাক্ট, অনেকগুলো অপশনস দিছে, অনেকগুলা। মানে 24টা তো বা এরকম ছিল। হ্যাঁ, নাম্বারটা আমার খেয়াল নেই। তো এতগুলা ভেরিয়েন্টের প্রোডাক্ট দিছে যে, তো তখন স্লাইড দেখাবো কাস্টমার, নাকি? না, আমি ওই যে আচ্ছা, মুসার ডাকতেছে, তো আমি আচ্ছা। কনসেন্ট্রেশন দিতে পারতেছি না। তো এখন সে কাস্টমাররা কি করছে, মানে ওই প্রোডাক্ট কিনেই নেই। তাদের সেল ড্রপ হ্যাঁ, মানে করছে। মানে সেল যতটুকুন হইছে, খুব কম যাই হোক, করছে। হ্যাঁ, হ্যাঁ, সেল হইছে একটা পার্টিকুলার অ্যামাউন্ট। পরের দিন তারা করছে কি ভেরিয়েশনস কমাইছে। ভেরিয়েশনস কমাইয়া হয়তোবা ৬ টা আইটেমে নিয়ে আসছিল ২৪ টার জায়গায়। নাম্বারটা হ্যাঁ, হ্যাঁ, খেয়াল নেই। হ্যাঁ, ৬ হ্যাঁ, টা আইটেমে যতটুকু নিয়ে মনে আসছিল। পড়ছে ওইটা। সো তখন তাদের সেল ১০ গুণ বেড়ে গেছে। কারণ হ্যাঁ, মানুষকে অপশন বেশি দেয় নাই। অপশন বেশি দেয় নাই দেখে তারা পিক করতে সহজ হইছে। মানে একবারে যদি অপশন না থাকে, এটাও একটা প্রবলেম, মনোপলি ক্রিয়েট হয়ে যায়। হ্যাঁ? হুম, তখন একটা কিন্তু আবার অপশন অনেক বেশি হইলে আবার মানি চুজ করতে ওইখানে সমস্যা। চুজ করতে সমস্যা হয়ে যায়, এবং এটা অ্যাম এবং একটা জিনিস এটা হইলো কি বিজনেসের জন্য ক্ষতি। আর কাস্টমার পার্সপেক্টিভ এ আরেকটা ইন্টারেস্টিং ক্ষতি আছে। সাপোজ এখন মোবাইলের জি, এত ভেরিয়েশন আছে, তুমি দোকান থেকে একটা মোবাইল কিনলা। সো তোমার যদিও কাজ করায় দেয় তোমার যতটুকুন দরকার, কিন্তু তারপরেও তুমি একটা মানসিক অশান্তিতে ভুগবা যে মনে হয় আরেকটা ব্র্যান্ড কিনলে ভালো হইতো। হ্যাঁ, যদিও মানে হয়তোবা ১৯-২০ এর পার্থক্য। আহামরি হ্যাঁ, পার্থক্য নাই। দেখা গেছে এটার ক্যামেরার ফিচার ভালো আর এটার অন্য ফিচার ভালো। তো তুমি ১০ টা অপশন আছে বা ১৫ টা অপশন আছে। তুমি যখন একটা নিবা তখন তুমি ১৪ টা অপশন মিস করতেছো। এটা একটা হুম, মানে অশান্তিতে ভোগায়। মানসিক হুম। অশান্তিতে ভোগায়। ডিসকন্টেন্টমেন্ট এর যে ফিলিংসটা সেটা তৈরি হয়। আসে। এটাকে আরকি প্যারাডক্স অফ চয়েস বলে। কিন্তু মানুষ অনেকে এটা মনে বিজনেসের জন্য ক্ষতি। মানে যেহেতু বিজনেসের অনেকগুলি অপশন থাকলে, যেমন মোবাইলের কথা না বলে আমরা যদি ধরেন আরেকটা উদাহরণ দেই নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে। ধরেন আমাদের জুসের ভ্যারাইটির কথাই বলি, 24টা ফলের জুস। এখান থেকে যদি আমাদের 24টা না থাকা যদি থাকতো 3টা বা 6টা এরকম কম থাকতো, তাহলে কিন্তু আমাদের ডিসিশন নিতে মানে খুব বেশি সমস্যা হইতো না। হুম, আমরাও স্যাটিসফাইড থাকতাম, আবার যারা বিক্রি করতো তাদেরও মানে হ্যাঁ, প্রফিট তো তাদেরও 10 প্রফিট গুণ ভালো বেশি হইতো। হইছে, এটা দেখাই গেছে। দেখাই দিছে। রিয়েল হ্যাঁ, এক্সাম্পল মানে হ্যাঁ, এই কারণে এটা না যে আমরা সবসময় মানে কম ভ্যারিয়েশন রাখবো, ইচ্ছা করে রাখবো এরকম না। মানে বিজনেসটারও যদি দিক থেকে চিন্তা করি, মাঝে মাঝে আমাদের কমায়ও দেখাইতে হবে, এটা একটা পয়েন্ট আছে। আর আমাদের মানে এটা থেকে আমাদের শিক্ষাটা কি, মানে জিনিসটা হচ্ছে মানে আমরা বেশি জিনিসপত্র আমাদের জীবনে আর কি
ইনক্লুড করব না, এটা বুঝাইতে চাইছি আমি যতটুকু বুঝতে পারলাম, এক্স্যাক্টলি, যে হ্যাঁ। আমাদের প্রফেশনাল লাইফে মানে আমরা হয়তো প্রজেক্ট 2টা বা 3টা নিয়ে কাজ করবো এট বেস্ট, এর বেশি প্রজেক্ট বা অন্যান্য অনেক জিনিস করার চেষ্টা করব না। এটা একটা মানে প্যারাডক্স অফ চয়েসে আমরা পড়ে যাবো। হ্যাঁ, লেস ইজ মোর আর কি ওদের যেই ইয়াটা লেস ইজ ভাল মোর। লাগছে, যে অনেক সময় খুব এখানে মোর বলতে এই অল্প জিনিস, কিন্তু ওইখান থেকে আউটপুটটা অনেক বেশি বের করা যায়। লাইফেও যদি একজন মানুষ মাল্টিপল ফিল্ডে নিজেকে ইনভলভ রাখে, দেখা গেছে সে প্রত্যেকটা ফিল্ড থেকে সে অল্প অল্প জিনিস জানবে। ওয়ারেস যদি সে একটা দুইটা ফিল্ডে ইনভলভ থাকে, সেখান থেকে অনেক কিছু জানার একটা স্কোপ তৈরি হবে। সো ওই হ্যাঁ সেন্সে এটাকে বলা হয়েছে লেস ইজ মোর। হ্যাঁ। হ্যাঁ, তারপরে স্লাইড দেখি। সো এখানে আর কি লার্নিং পয়েন্টসটা যেটা বলেছিলাম যে বিজনেসম্যানের পার্সপেক্টিভে, হ্যাঁ, এই যে আমি করছিলাম, আমার কাছে মনে হয়েছে উই শুড নট কনফিউজ আওয়ার বায়ার্স উইথ টু মেনি অপশনস। বিজনেসম্যানের জন্য একটা লার্নিং, অ্যাজ এ টিচার উই শুড নট কনফিউজ স্টুডেন্টস উইথ সো মেনি অল্টারনেটিভস এন্ড থিওরিজ। হ্যাঁ, যে আমি এখন একটা গ্রামার নিয়ে সাপোজ কথা বলতেছি, গ্রামারের একটা টপিকের সাথে আরেকটা টপিকের কিন্তু কানেকশন আছে, মিল আছে। এখন আমি হ্যাঁ স্টুডেন্টকে যখন অনেক বেশি অল্টারনেটিভ, অনেক বেশি রাস্তা দেখা যাবে, তখন সে কনফিউজড হয়ে যাবে। আলটিমেটলি হ্যাঁ শিখাটাই হবে না, আগ্রহটাই নষ্ট হয়ে যায়। বরঞ্চ হ্যাঁ একটা পার্টিকুলার টপিক নিয়ে যদি আমি এটা ডিপলি বুঝাই, সে যদি এটা বুঝে পরে আরেকটা আমি বুঝাই, এইভাবে যদি বুঝাই ওভার দ্য টাইম, একটা পার্টিকুলার টাইম পরে যখন তার প্রত্যেকটা কনসেপ্ট ডিপলি আন্ডারস্টুড সে করতে পারবে, আন্ডারস্ট্যান্ড সে করতে পারবে, তখন সে অটোমেটিক্যালি কানেকশনটা বিল্ড বলে আপ কানেক্ট করতে করতে পারবে। পারবে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কিন্তু পরে আমি ডট যদি গুলি কানেক্ট করে নিতে হ্যাঁ, পারবে। কিন্তু আমি যদি মানে শুরুতেই সব দিতে চাই, হ্যাঁ আলটিমেটলি সেটা শিখাই হবে না। মানে এটাই হ্যাঁ, এখানকার একটা লার্নিং পয়েন্টস আর কি এই চ্যাপ্টারের, যেটা আমার যেমন কাছে আমরা যদি রিয়েল লাইফের শিক্ষা থেকে বলি, যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে প্রথমে যদি আমরা পার্টস অফ স্পিচের 8টা পার্ট অফ স্পিচ এগুলি নিয়ে আলোচনা করি, একদিনে হয়তো তার মাথায় এটা ঢুকবে না। এর হুম চেয়ে ভালো আমরা নাউন নিয়ে একদিন আলোচনা করি প্রথম, পরে প্রোনাউন বা এভাবে। তাহলে হুম মানে একটা একটা ব্লক তৈরি হওয়ার পরে সে ওগুলিকে কানেক্ট করতে পারবে। এটা ভালো একটা এক্স্যাক্টলি। পয়েন্ট। এই ক্ষেত্রে আমাদের একটা মানে আমি অনেক সময় পড়ার সময় দেখি যে একটা ওয়ার্ডের ক্ষেত্রে ওটার রুট খুঁজতে গিয়ে আর কি অনেক সময় ওটার সাথে আরো রিলেটেড অনেক কিছু পাই, তথ্য পাই। তো ওটা করতে গিয়ে দেখা যায় অনেক সময় বেশি সময় নষ্ট হয়ে যায়, যেটা আমি আসলে করতে চাইতেছি এই সময়ের ভিতরে ওটা না হয়ে অন্য কিছু হয়ে যায়। হুম। এটা একটা মানে আমাদের মানে এইটা থেকে বের হয়ে আসতে হবে, প্র্যাকটিক্যালি যেটা দরকার ওটা আগে করতে হবে, অটোমেটিক সবগুলি কানেক্ট হয়ে যাবে। হ্যাঁ। ওটাও যে সব সময় মানে একবারেই যে করা যাবে না এটা না, তবে মোস্ট অফ দ্য টাইমে আমাদের কনসিয়াসলি কাজ করতে হবে। আচ্ছা, পরের স্লাইড বা পরের পয়েন্ট যদি হ্যাঁ, দেখি। হ্যাঁ, পরের এটা আরেকটা টপিক। তোমারটা আচ্ছা কভার আরেকটা। করো। আচ্ছা তাহলে আমি আমার স্লাইডটা দেখাচ্ছি। এটাকে বলে কন্ট্রাস্ট ইফেক্ট। আচ্ছা, আপনারা যারা এখন দেখছেন এই ভিডিওটা দেখছেন, আপনাদের যদি প্রশ্ন করি, এই এই সার্কেলটা মাঝখানে যেটা, এটা বড় নাকি এই সার্কেলটা বড়? ডান পাশের হ্যাঁ, আপনারা এটা কোনটা এটা বলবেন? না, আমার কাছে জহির ভাই মনে হচ্ছে আপনিই বলেন। বাম পাশেরটা বড়, বাম পাশেরটা। বাম পাশেরটা বড় মনে হচ্ছে, কিন্তু আসলে হুম। এই দুইটা সার্কেলই এক এক মাপের। এটার হ্যাঁ, পার্সপেক্টিভের কারণে আমাদের মনে হচ্ছে যে এটা বড়, যেহেতু এর পাশে ছোট ছোট সার্কেল আছে অনেকগুলি, আর এটা ছোট মনে হচ্ছে কারণ এটার পাশে অনেক বড় বড় সার্কেল আছে। তো না, এটাকে এটা বলছে চেঞ্জও করতে কন্ট্রাস্ট পারবা ইফেক্ট। না। মানে এটা আমি কিন্তু জানি ঘটনাটা, বাট স্টিল সেম। আমি কিন্তু ফিল হ্যাঁ করতে পারি না। যেহেতু আমি জানি, তাই আমি জানি দুইটা সেম। কিন্তু হ্যাঁ, আমি ফিল করা জানা যায় না সত্ত্বেও, কিন্তু জানা যায়। হ্যাঁ, এই জানা কথাটা অনেক সত্ত্বেও, সুন্দর একটা কথা। হ্যাঁ, জানা সত্ত্বেও হ্যাঁ কিন্তু আমি এখনো দেখতেছি যে তোমার বাম পাশেরটা বড়। ইটস নট দ্যা, হ্যাঁ, এটা হ্যাঁ আমি তুমি যদি আমাকে প্রশ্ন করতা, আমি কিন্তু তোমাকে বলতে পারতাম যে আমি অ্যা করতেছি, কি বলে? এই ২ টা সমান আমি জানি। কিন্তু আমার জানা তো এখানে ইমপ্যাক্ট ফেলতেছে না। জানা হ্যাঁ সত্ত্বেও আমার কাছে মনে হইতেছে বামেরটা বড়। মানে তুমি যদি এখন নোটিস হ্যাঁ করো, তারপরেও দেখবা যে বামেরটা, কারণ তুমিও জানো বা যেই হ্যাঁ জানুক, হ্যাঁ মানে আমরা এখনো যে বলতেছি না, যেই জানুক, এখনো যদি আমরা বলি কোনটা বড়, দেখতে মনে হইতেছে বামেরটাই বড়। বাম জান পাশেরটাই। কিন্তু জানাটা আমরা যদি এখানে চাঁদা ইম্পোর্টেন্ট দিয়ে জিনিস। হিসাব করি, মানে যে কাটা কম্পাস বা হ্যাঁ, মানে যে কোনো মাধ্যমেই করি, ওটা দেখবো যে আমরা মানে দুইটা সেম। এটা এক্সাক্টলি। কন্ট্রাস্ট ইফেক্টের কারণে মূলত হয়। এটা এটা নিয়ে একটু আলোচনা করি। যেমন পরের স্লাইডে বলা হয়েছে যে আমরা ৬০,০০০ টাকার যদি একটা গাড়ি কিনি, ৬০,০০০ টাকা না, ৬০,০০০ ইউএস ডলার। হুম, হুম। আর তখন কিন্তু আমাদের ৩,০০০ ইউএস ডলারের যদি মানে কারের জন্য যেই সিটটা থাকে, ওগুলি কিনতে আমাদের বেশি মানে মনে হবে না যে এটা খুব বেশি হয়ে গেছে দাম। মানে হুম, ৩,০০০ ইউএস ডলার আমরা যদি ১০০ টাকা করেও ধরি, ৩ লাখ।
হুম, হুম। মানে ৩ লাখ টাকার দিয়ে আমরা মানে শুধু সিট কিনতেছি, এটা কিন্তু অনেক সময় শুধু যদি কিনতাম গাড়ির সিট, তখন এটা আমাদের চোখে তখন লাগতো। অনেক বড় যখন হইতো যে আমরা ৬০,০০০ $৬০,০০০ দিয়ে ৬০,০০০ কিনি, গাড়ি, ৳৩,০০০ সিট দিয়ে কি হবে? মানে কি হ্যাঁ সমস্যা? ওকে, ইন্টারেস্টিং, সেটাই। ভেরি মানে ইন্টারেস্টিং। ৬০ লাখ টাকার গাড়ি তখন আমাদের ৩ লাখ টাকা, কখন মানে কোনো ব্যাপার না, এই আর কি। আ আচ্ছা, আচ্ছা, পরে এখানে যদি, আবার কিন্তু এটা আরেকটা ইন্টারেস্টিং লাইন লেখা আছে। All industries হ্যাঁ, that offer upgrade options সরি, exploit হ্যাঁ, হ্যাঁ, exploit this illusion। আর এই হ্যাঁ, ইলিউশনটা ব্যবহার করেই কোম্পানিগুলা আবার এটা কিন্তু এক্সপ্লয়েট করে মানুষকে। সো এখানে যারা ভিডিওটা দেখতেছেন বা যারা এই বইগুলা পড়তেছেন, এখান থেকে কিন্তু হ্যাঁ, লার্নিং এর একটা ভালো জায়গা আছে। We should not be হ্যাঁ, exploited। ঠিক আছে? যেহেতু হ্যাঁ, আমরা এখানে জানি। ঠিক আছে? রাইট। তো সেলের ক্ষেত্রে এটা এই টেকনিকটা ফলো করে। মানে আপসেলিং এর ক্ষেত্রে মূলত এটা হয়। বা আপসেলিং শুধু না, এটা কন্ট্রাস্ট ইফেক্ট, তারপর আপসেলিং এর বিষয়টা আসছে দেখাই। মানে আরেকটা মানে এটার কনফিউশনের কথা বলছে আমাদের, যে বায়াসনেস বা ফ্যালাসি। যেমন আমরা $10 সেভ করার, মানে একটা খাবার কিনতে গেলে $10 সেভ করার চিন্তা করি। হুম, মানে ধরেন ট্রান্সপোর্টেশনে। কিন্তু যদি $১,০০০ একটা স্যুট কিনতে যাই, অর্থাৎ $১,০০০ হইতে হবে না। খুব দামি একটা স্যুট কিনতে চাই, তখন কিন্তু আমরা এই মানে কি বলে, এই $10 অর্থাৎ হেঁটে যাওয়ার চিন্তা করি না। মানে তখন হুম, আমরা গাড়ি ব্যবহার করি, মানে গাড়ি বা ট্রান্সপোর্টেশন ব্যবহার করার চেষ্টা করি। এখানে মানে আমাদের কিন্তু চিন্তাটা এরকম থাকে যে আমরা এই জিনিসটার জন্য বেশি টাকা খরচ করব না, এটার জন্য করতেও পারি। আর হুম। মানে যদিও জিনিসটা হচ্ছে ১০ মিনিট, দুইটার ক্ষেত্রে ১০ মিনিট, আর $10 $10 দুইটার দুইটার ক্ষেত্রেই ক্ষেত্রেই $10। $10। হ্যাঁ, মানে হ্যাঁ, এটা আমি বুঝতে পারতেছি। ঠিক আছে। যে মানে আমাদের ফিলিংটা কাজ করে ওইভাবে, যে আমরা একটু লাক্সারিয়াস কিছু কিনতে গেলে তখন আমাদের হয়তো বেশি খরচ ওই করা দশ যাবে টাকা আরকি। বা $10 ওটা ওইদিকে চিন্তা করা খরচ যাবে করতেই না। পারি। হ্যাঁ, হুম, এটা আসলে যে সব সময়ের জন্য মানে একটা ফ্যালাসির টাইপ কিছু এরকম না। মানে এটা আমরা করি, এটা একটা অ্যাকাউন্টে আসলো, মানে হুম। হিসাবের ভিতরে আসলো, কিন্তু এটা করা যায়। যার ধরেন $১,০০০ আছে একটা স্যুট কেনার মতো, সে তো করতেই পারে। এটাকে আমি মনে করি না যে খুব বড় ইলিউশন, কিন্তু আমরা যেটা করি হুম। এটা আনলাম। তারপরে, না এখানে আচ্ছা, তারপরে এখানে একটা ঘটনা মনে পড়লো। এখানে, আমি কয়দিন আগে শেয়ার করছিলাম। তুমি যেটা আচ্ছা, বললা ওই যে অ্যা এ এটার সাথে এটা কানেক্টেড কিনা জানি না। যে ঘটনাটা আচ্ছা বলি বলেন যে আমি আমরা দেখি। আম ওই কি জানি বলে? আমরা যখন আ একটা সবজি বিক্রেতা রাস্তায় যখন সবজি বিক্রি করে, আমরা সেখানে $2 কমাইতে বা ৳2 কমাইতে বা ৳10 কমাইতে অনেক বেশি বার্গেনিং করি। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, ওটার সাথে কিন্তু মিলে আপনার কথাটা, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু রেস্টুরেন্টে গেলে আমরা সেটা করিই না। উল্টা আবার ৳10 টিপ দিয়ে আসি। তো হ্যাঁ, যেটা কিন্তু আসলে ওই আমাদের মেনুর কস্টের ভিতরে ইনক্লুডেড না। সেটা আমরা উল্টা দিয়ে দিতেছি। কারণ এটা আবার সোশ্যাল প্রুফ এর সাথেও কানেক্টেড। যে সবাই হ্যাঁ, করে, রেস্টুরেন্টে টিপ না দিলে একটা গিল্টি ফিল আসে। কেন হ্যাঁ, টিপসটা দিলাম না? অথচ রাস্তায় যে বইসা আছে তার সাথে বার্গেন কইরা আমার জিতার ফিল আসে। মনে হয় হ্যাঁ, সন্তুষ্ট হই। মানে এটা সিরিয়াস একটা ইলিউশন এর ব্যাপার। হ্যাঁ? হ্যাঁ, যে এটা অথচ যতটা সম্ভব মানে অনেক মানুষই এটা করে। কনসিয়াসলি মানে ওই সময় চিন্তা করতে পারে না। মানে আমার থেকে কেন ৳10 ৳20 বেশি রাখবে বা ৳১০০? মানে হুম। না আর যে আমি জায়গায় আমি আমার, আমি যখন শুনছো মানে এই জাস্ট একটু এড করি। আমার যখন এই কনসেপ্টটা শুরু হ্যাঁ, হইছে এরপর থেকে আমি সাধারণত রেস্টুরেন্টে টিপস দিতাম না। বাট ও এটার পরে? ও হ্যাঁ, এটার পরে বা মানে অনেক সময় দিতাম না। কারণ এটা তো আমি আগেই হুম, জানছি বা এই রিয়ালাইজেশন টা আসছে। কিন্তু তারপরেও গিল্টি ফিল হইতো। মানে গিল্টি ফিল না, অকওয়ার্ড একটা ফিল হইতো। মানুষ একটা দাঁড়ায় রইছে, টাকা চাইতেছে। আমি তার রেস্টুরেন্টে আমি বসতেছি, আমি এভয়েড করতে চাইতাম। কিন্তু প্রত্যেকবার খাবার শেষে রেস্টুরেন্টে গেলে যখন তুমি টাকা দিতে চাইবা না, কারণ ওরা তো ওইভাবে বিল্ট আপ। হ্যাঁ, বাংলাদেশের কথাই বলতেছি যখন বাংলাদেশে ছিলাম। তখন সে ওই জায়গায় দাঁড়ায় থাকতো। তার এক্সপেকটেশন হ্যাঁ, ছিল অঙ্গভঙ্গিমায় সবকিছুতে বুঝবা। হ্যাঁ, হ্যাঁ, তাকে ৳১০ দেওয়া উচিত। হ্যাঁ, ঠিক আছে? তো আমি যাই হোক এটা এভয়েড করে চইলা যাইতাম। দিতাম না বা ও ও অন্য কোনো ওয়েতে। এখানে অবশ্য অনেকে আরেকটা পজিটিভ ওয়েতে দেখতে পারে যে আমি ৳10 আসলে ওনারকে দিচ্ছি না, এটা ওই লোকটাকে দিতেছি। সেও একটা গরিব মানুষ, তার হেল্প হইলো। এই সেন্সে সে দিতে হ্যাঁ, পারে, ফাইন। ওইটা আলাদা জিনিস। অ্যা কিন্তু ওই মানে এখানে একটা ব্যাপার হইতেছে যে ওই একটা গরিব মানুষ যে রাস্তায় বিক্রি করতেছে তার সাথে আমি ৳10 বার্গেন যদি না করি, ৳10 যদি বার্গেন করে কেনার আমার যদি অভ্যাস থাকে, তাইলে আমার উচিত হ্যাঁ, না কখনোই ওই রেস্টুরেন্টে গিয়ে ৳10 দেওয়া। হ্যাঁ, হ্যাঁ, এটা একটা খুব ভালো পয়েন্ট। কারণ আমার তো চিন্তা
করতে হবে মানে একটা পয়েন্ট অফ ভিউ থেকে সাহায্য করা। আমি হুম, তো মানে টাকা দিচ্ছি অথবা দিচ্ছি না, এটা তো মানে সাহায্য করার থেকেই। এখন সাহায্যটা হ্যাঁ আমি কিভাবে করতেছি? এটা একটা ভালো পয়েন্ট। আমরা কিন্তু চাইলে করতে পারি যে গরিব মানুষ একটা জিনিস বিক্রি করতে আনছে, এখন তার সাথে খুব বার্গেনিং না করে আমরা সে যেটা চায় ওটাই মানে হয়তো করব, কিন্তু খুব বেশি না করার ভালো। হুম। না আর এট লিস্ট হচ্ছে তাকে যাদের অনেক সময় হ্যাঁ, এট লিস্ট যাদের টেনডেন্সি হইতেছে যে তোমার রেস্টুরেন্টে গিয়ে ৳১০ এমনিই দিতেছে এবং তার ভালো লাগা হ্যাঁ, কাজ করে। ব্যাপারটা বুঝো। এটাই হচ্ছে ইম্পোর্টেন্ট ব্যাপার। হ্যাঁ, তার ওই হ্যাঁ, ভালো হ্যাঁ, লাগাটা ওটাই। হ্যাঁ, তাইলে বাইরে কেন লাগে না? বাইরে কেন লাগে না? আমরা বাইরে কেন তাইলে বার্গেন করি? নাইলে আমরা উল্টা হ্যাঁ, করলে কি এটা একটা সমস্যা? চিন্তার পয়েন্ট। তাই না? আমরা উল্টা করলে কি সমস্যা? আমি এই বেটারে ৳১০ বেশি দেই, রেস্টুরেন্টে ৳১০ দিলাম না। ইজ্জতের একটু হানি আমরা করলাম। মানে ওইখানে একটু ছোট লাগার কাজ ফিল করে তো করলাম। সমস্যা কি? এটাই। না, সেটাই একটা ভালো পয়েন্ট আনছেন, যেটা মানে আমাদের মানে চিন্তায় রাখতে পারি আমরা চাইলে। তাহলে আমরা পরের স্লাইডটা যদি যাই আবার, এখানে বলা ছিল যে মানে ধরেন একটা কোর্স বিক্রি করতেছে একজন $70, $70 একটা কোর্স বিক্রি করতেছে, আর একই কোর্স বা মনে করেন একই টাইপ কোর্স যেটা $70 সেটা আরেকজন বিক্রি করতেছে হুম, $100 থেকে রিডিউস করে 70 টাকা, মানে $100 থেকে রিডিউস করে $70, মানে ডিসকাউন্ট দিতেছে $30। এই ক্ষেত্রে আমরা কিন্তু সবসময় যে গ্রিন মার্ক করা যেটা আছে, হাইলাইট করা, ওই পয়েন্টটাকে বেশি নিব। অর্থাৎ বেশ 100 টাকা কমায় যেটা 70 টাকা বানাইছে ওটাকে মনে করবো এটা বানাইতেছে আমরা একটা জিতে ভালো গেলাম ডিল আরকি। পেলাম। হুম, ভালো হ্যাঁ, ডিল। এটা মানে ডিসকাউন্টের ক্ষেত্রে প্রায় অনেক প্রতিষ্ঠানই এরকম আমি দেখছি, যেটা সারা বছরই ধরেন ডিসকাউন্ট দিয়ে রাখে, যে 10% 20% ডিসকাউন্ট থাকে সব সময়। হ্যাঁ, মানে এটা এটা তো একটা ওই যে মানুষের ডেনমার্কে একটা দোকানই আছে। মানে এটা সুপার শপ 365 ডিসকাউন্ট। আচ্ছা, 365 আচ্ছা, ডিসকাউন্ট মানে বছরে ৩৬৫ দিনই তার ডিসকাউন্ট আছে কোন না কোন প্রোডাক্টে। হ্যাঁ। বুঝছেন? একদম মানে না, এটাই প্র্যাকটিক্যাল মানুষের একদম মানে বায়াসনেসটাকে তারা ক্যাশ ইন করতেছে। মানুষ বায়াস হ্যাঁ, থাকে, এটাকেই তারা কাজে লাগাইতেছে। এটা আমি মানে বলতে পারি যারা ধরেন এই জিনিসটা এখন জানবে তারা এটা সতর্ক থাকবে। প্রোডাক্টটাকে আগে যাচাই করবে। এটা না হুম, যে কত ডিসকাউন্ট দিল 50% না 90%। ওটা আমি যদি আরেকটা পয়েন্ট আনি, ইউডেমির অনেক কোর্স, ইউডেমির ভিতরে আমি দেখি যে 90% 95% পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া থাকে অধিকাংশ কোর্স। আমি হুম, মানে যেগুলি অনেক করতে গেলাম এগুলির ভিতরে দেখলাম শেষমেশ $10 $15 এরকম থাকে, 100 200 এরকম গুলি 10-15-র ভিতরে পরে আইসা পড়ে। মানে এটা কেন করে? এটা বোঝায় যে আমাদের কিন্তু আমরা খুব ভালো একটা ডিল দিতেছি আপনাদের, আপনারা হ্যাঁ। মিস করবেন না এটা। এটা একটা ভালো পয়েন্ট আমাদের আনতে পারি, কন্ট্রাস্ট ইফেক্ট। তারপরের চ্যাপ্টারটা পরে আলোচনা করব। তাহলে জহির আচ্ছা ভাই। এরপরে আবার হচ্ছে টপিক ওকে। 4 এটা কি? ও হ্যাঁ, আচ্ছা এন্ডোমেন্ট ইফেক্ট। এটা অলরেডি কভার করা হয়েছে বাট নতুন একটা স্টোরির সাথে মানে এন্ডোমেন্ট ইফেক্টটা যেটা বলতেছে উই কনসিডার থিংস টু বি মোর ভ্যালুয়েবল দ্য মোমেন্ট উই ওন দেম। মানে যে কখন আমরা কোনো কিছু যদি ওন করি তখন আমাদের কাছে এই জিনিসটা অনেক বেশি ভ্যালুয়েবল মনে হয়। ভালো বলেছেন। এবং সেগুলো যদি সেল করতে যাই তখন আমাদের মানে আমরা চার্জ করতে বেশি চাই। মানে যেটা হুম, মানে হয়তোবা সাপোজ আমার একটা গাড়ি আছে। এই গাড়িটা যখন আমি সেল করতে যাব, তখন আমি এটা দাম চাবো অনেক বেশি। কিন্তু আমি কিনতে গেলে এই দামটা নিজে দিতেই চাইতাম না। এটাকে বলে এন্ডোমেন্ট ইফেক্ট। হ্যাঁ? হ্যাঁ, এবং এন্ডোমেন্ট ইফেক্ট এর কিছু ব্যাপার আছে যে এরকম ধরো এই ওরা বলতেছে যে এন্ডোমেন্ট ইফেক্ট শুধু ওন যে করি আমি সেটাই না। হ্যাঁ? হুম, ওই এখানে একটা এক্সাম্পল দিছি। আমি এক্সাম্পলটা একটু শেয়ার করি। মানে একটা ক্লাসরুমে একজন হুম, রিচার্ড টেলর উনি একটা করছিল, এক্সপেরিমেন্ট করছিল। যে সে কিছু কফি মগ ডিস্ট্রিবিউট করছে স্টুডেন্টদের মধ্যে। হ্যাঁ? তো এই ২ টা গ্রুপে ছিল যে কিছু স্টুডেন্ট ১ম দিছে এক গ্রুপের স্টুডেন্টকে যে তারা চাইলে কফিটাকে বিক্রিও করতে পারে অথবা কফিটাকে বাসায় নিয়ে যেতে পারে। মানে তাদেরকে ওনারশিপ হুম, দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ? হুম, আরেক গ্রুপের স্টুডেন্টকে তাদেরকে জিজ্ঞেস করছে, "আচ্ছা তোমরা এই কফিটা পে করার জন্য কত টাকা পে করবা?" ঠিক আছে? তো এই, এই কফি মগগুলো যখন মানে যাদেরকে কেনার জন্য আরকি। কেনার জন্য বলা হইছে, তাদের এভারেজ আ আ তারা বলতেছে অন এন এভারেজ $2.25 ব্যয় করতে তারা $5 খুশি আছে। মানে ওকে ফাইন। আর অন্য দিক থেকে যাদেরকে ওনারশিপ দেওয়া হয়েছে, তারা অন এন এভারেজ ৫ হ্যাঁ, $2.৫ $2.5। এ বিক্রি করতে চায়। মানে এটা হচ্ছে হ্যাঁ, তাদের আস্কিং ভ্যালু। আর অন্যদিকে তার মানে কি বিশাল একটা ডিফারেন্স তৈরি হয়েছে। মানে একদম প্র্যাকটিক্যালি এটা চাইছে। এবং এটা আমি এটা তো এক্সপেরিমেন্ট করে ওরা বের করছে যে এন্ডোমেন্ট ইফেক্ট হুম, আছে। আর আমাদেরও একটা এন্ডোমেন্ট ইফেক্ট আমি যদি বলি যে সাপোজ ওই ওরা বিট করতে গেলে কোন হুম, একটা জিনিস যখন মানুষ কেনার জন্য মানে বিডিং চলে না?
তো হুম। এই মানে আমি ওন করি অকশন না, আরকি। হ্যাঁ, ওন করি না। কিন্তু যখন আমি মনে করি একটা মানুষ বিট করা শুরু করছে, একবার বিট হুম। করলো, ২ বার বিট করলো, ৩ বার বিট করলো, ৪ বার বিট করলো। এরকম ৫-৬ বার বিট করলে সে ওইটাকে এ মানে ওনারশিপ এর একটা ফিলিংস নিয়ে আসে। এবং অ্যা ধরো একটা বিট করার জন্য সে $১,০০০ পর্যন্ত সে যাইতে রাজি। কিন্তু যেহেতু ৫, ৬ বার, ৭ বার, ৮ বার বিট করছে, ইন দ্যা মিন টাইম অন্যান্য মানুষ একেকজন মানুষ একেকবার বিট করছে। কিন্তু সে যখনই এটা ১০ বার, ৫, ৬ বার বেশিবার বিট করছে, তখন তার ভিতরে ওনারশিপ ক্লেম চলে আসে অটোমেটিক্যালি। তখন হ্যাঁ, সে হ্যাঁ। সেটার দাম আরো বাড়ায় দেয়। হ্যাঁ। সেটার দাম আরো বিডিং বাড়ায় দেয়। সাইকোলজি এটা অনেক হ্যাঁ। সুন্দর একটা পয়েন্ট আনছেন। সে চিন্তা করতেছে যে না এটা আমার কিনতেই হবে। মানে তার বাজেট ছিল ১,০০০, সেই ১,০০০ এর বাইরে $১,২০০ পর্যন্ত চলে যায়। কারণ তার হুম। ভিতরে ওই ও ও ওনারশিপ এর ফিলিংস টা চলে আসতেছে। আরেকটা উদাহরণ খুব ভালো হ্যাঁ। দিছে। জবের ব্যাপারে। সাপোজ হুম। তুমি একটা জব গেলা, অ্যা জব আমি এখন পাবো কি পাবো না সেটা কতগুলা ফেজে আছে। মনে করো ৫ টা ফেজ। রিটেন পরীক্ষা, ভাইবা পরীক্ষা, তারপরে অ্যাপটিটিউড টেস্ট এগুলা। তো অ্যাপটিটিউড টেস্ট ১ম যেই টেস্টে যদি কেউ ফেল করে তখন তার যে কষ্টটা লাগে সেটার হুম, চাইতে হুম। যখন একবার লাস্ট লাস্টে যে পর্যায়ে গিয়ে ভাইবা থেকে যদি সে হার মেনে যায় তখন হ্যাঁ, তার কষ্টটা একটু বেশি লাগে। বেশি লাগে। হ্যাঁ? হ্যাঁ। দেখাবো তো পয়েন্টটা? না, এটা ঠিক আছে। আমি অ্যা এটা আরেকটা উদাহরণ দিছে যে মানে আসলে আমি তো জবটা ওন ও করি না। হ্যাঁ? এখনো হ্যাঁ, পাইই যাই নাই। তো এটা হারানোর কষ্ট আমার কেন আসতেছে? হ্যাঁ, কেউ যদি কষ্ট পায় আমার সময় গেছে, বেশি মানে বেশি খরচ হইছে ওইটা ফাইন। কিন্তু ওই জব হারানোর ব্যথা মানে পুরা প্রসেসটা তো ফুল। মানে ওরা হ্যাঁ, বলতেছে হ্যাঁ। যে জব পাওয়া বা না পাওয়া এটা প্রসেসটা ফুল। আমি যেকোনো জায়গায় হার মানতে পারি। আমি জবটা তো এখনো পাই নাই। তো জব পাওয়ার ব্যথা কেন মানুষ পায়? অনেকে আমরা বলি, "ইস! জবটা পেয়ে গেছিলাম কিন্তু হইল না লাস্ট পর্যায়ে।" ঠিক মানে আছে? না পাওয়ার ব্যথাটা বেশি কেন হয়? এটা তো বেশি হওয়ার কথা না। কারণ জব বেশি হওয়ার পাওয়াটা কথা একটা না। সিস্টেমের ব্যাপার। সিস্টেমটা আমরা হয় হইছে অথবা হয় নাই। হয় নাই। হ্যাঁ। তাহলে তো আমাদের সেম ফিলিং থাকার কথা। মূলত এই সেম ফিলিং বায়াসনেস থাকার আমাদের কথা। কাজ করে। এমনকি আমাদের খুশি হওয়ারও কথা। আমি যদি ওইভাবে চিন্তা করি। কারণ আমি লাস্ট স্টেজে গেছি। যে স্টেজে অনেকেই যেতে পারে নাই। হ্যাঁ। এটা কিন্তু মানে এটা পজিটিভলি দেখা ইস পজিটিভ ভেরি সাইকোলজি। এটা পজিটিভ সাইকোলজি ডেফিনিটলি। বাট ওই জায়গাটাতে হইতে পারলে মানুষ ভালোই থাকতো। আ কিন্তু এটা খুবই রেয়ার। হুম। কিন্তু তখন এটাই মনে হয় বাস্তব না যে পজিটিভলি আমি আগাইছি এবং আমার তো হ্যাঁ, আমি ওই স্টেজে গেছি মানে কি পজিটিভ ছিলাম এই কারণেই তো গেছি। তাহলে আমি এখন নেগেটিভলি চিন্তা করতেছি তাহলে তো আমার জব সামনে পাওয়ার অপরচুনিটি কম থাকবে। হুম, ফ্রাস্ট্রেশন হয় এটা ক্রিয়েটিভ এটা এনার্জি এটা কম থাকবে। এক্সাক্টলি। গ্র্যাটিটিউড না থাকলে ক্রিয়েটিভ এনার্জি এবং দাঁড়াও থাকবে না। এখানে একটা মজা আছে। এই কারণে অনেকে এই কোনো অনেক কম্পিটিশন অনেকে যায় না। ঠিক আছে? ধরো হুম, অ্যা কেউ বিসিএস পরীক্ষা হয়তোবা এই কারণে দেয় না। পটেনশিয়াল ক্যান্ডিডেট আমি বলতেছি না ইম্পটেনশিয়াল। পটেনশিয়াল ক্যান্ডিডেট কিন্তু সে মনে করে বিসিএস পরীক্ষা দিবে না। আরে এত সময় ব্যয় করব, ব্যয় করে আমি যদি ভাইভাতে ফেল করি তাহলে তো সব শেষ। দরকার নাই মানে এত কষ্ট পাওয়ার। সে আগে থেকে কষ্ট প্রেডিক্ট করে নিয়া এখন চিন্তা করতেছে যে ভাইভাতে ধরো ভাইভাতে যাওয়ার চান্স আছে। কিন্তু ভাইভা থেকে হ্যাঁ। যদি জব না পাই তাহলে তুমি কষ্ট মরে যাবো। তো আরো কষ্ট। যেমন ঠিক আমার আছে? রেজাল্টের কথাই বলি। যদি মানে আমি মানে খুব 0.5 এটার জন্য আমি এ প্লাস পাই নাই। মানে হুম। 0.5 না 0.6 এর জন্য 4.94 আমি এসএসসি তে পাইছিলাম। তো এটার জন্য 0.06 অনেকের 06 এর জন্য আমি মানে জিপিএ 5 পাই নাই। এখন আমার চেয়ে দুঃখিত মনে হয় যারা আমার সাথে এই ব্যাপারে কথা বলে তারা বেশি। আচ্ছা। হ্যাঁ, মানে জিনিসটা আমার আরেকটু কাছে বিষয় অন্যরকম লাগে। আমি ঠিক আছে আচ্ছা, পাই নাই। আগের জিনিস নিয়ে তো এত চিন্তা করে আমার কোনো লাভ নেই। পাই নাই সামনে আমার মানে অপরচুনিটি যা আছে ওগুলি কাজে লাগাইলেই হবে। আচ্ছা। মানে এ প্লাস বা এগুলি তো আমাদের ক্যারিয়ার বা ওগুলিকে ডিফাইন করে না। অনেক এ এক্সাক্টলি। প্লাস আছে যারা ইউনিভার্সিটি ভালো ইউনিভার্সিটিতেও তো ভর্তি হতে পারে না। গোল্ডেন এ প্লাস পাওয়ার পরে। তাহলে তো ওটার সাথে কোনো সম্পর্ক নাই। মানে ইউনিভার্সিটিও আবার ম্যাটার করে না রিয়াল লাইফ এর সাথে অনেক কিছু আছে। সো আচ্ছা যদি আমরা এখানে কিছু লার্নিং পয়েন্টস টা আমি বলছিলাম। আচ্ছা তাহলে এখানে হ্যাঁ, ৩ টা পয়েন্ট আমি করছিলাম একটু স্লাইডটা দেখাও। যে আচ্ছা। এই যে ডোন্ট ক্লিং টু থিংস, হ্যাঁ? মানে উই শুড নট ক্লিং টু হুম, থিংস। উই শুড কনসিডার আওয়ার প্রপার্টি সামথিং দ্যাট দ্য ইউনিভার্স অথবা সৃষ্টিকর্তা যারা বিশ্বাস করে এখানে ইউনিভার্স বলতে মানি সায়েন্টিফিক্যালি চিন্তা করলে বা একটু যারা পজিটিভিস্টিক ওয়েতে দেখে তারা ইউনিভার্সকে গড হুম। হিসেবে মানতে পারে। আর আমরা হ্যাঁ, আল্লাহর কথা বলতে পারি যে আল্লাহ যেটা আমাদেরকে মানে দিছে যে এটা আল্লাহ সেই গড কোনো সমস্যা হ্যাঁ, নাই। যে টেম্পোরারিলি এটা আমাকে দেওয়া হইছে। হ্যাঁ? এবং এটা যেকোনো সময় চলে যেতে পারে। প্রপার্টি আমরা ওন করি না। এটা হারাইলেও হ্যাঁ, কিছু যায় আসে না। হ্যাঁ?
কষ্ট তো লাগে, মানে এখানে একটা ইম্পর্টেন্ট টিচিং আছে, যারা এই টিচিংটা থাকতে পারবে তারা ভালো থাকতে পারবে। যে কোনো প্রপার্টি যদি হারায়ও যায়, ওই মানে একটা কথা বলে, মানুষ তো শূন্য হাতে আসে শূন্য হাতে যায়, কাইন্ড অফ এইরকম জিনিসটাই। হ্যাঁ তো এর মাঝখানে এন্ডোমেন্টটা এরকম করা উচিত না যে এটার জন্য মায়া মমতা ভালোবাসা এত বেশি তৈরি হয়ে যায় যে আমি এটাকে ওভার ভ্যালু করে ফেলি আর কি পার্সোনালি। আচ্ছা, দুইটা শব্দ আছে, মায়া আর মমতা, এই দুইটা নিয়ে একটু আলোচনা করতে মন চাইলো। মায়া শব্দটা যতটুকু জানি সংস্কৃত একটা শব্দ, এটার অর্থ হচ্ছে মিথ্যা কিছুর সাথে যোগ। মায়া, ইয়া মানে যোগ, আর মা বলতে মিথ্যা কিছুর সাথে, এটা এটা বুঝেছে। তাহলে আমরা মায়া করতেছি মানে কি, আমরা কোনো মিথ্যা কিছুর সাথে আমাদের নিজেকে সংযুক্ত করতেছি। আর আচ্ছা মমতা, মমতা শব্দটা কেন আনতে চাইতেছি, মম মানে হলো আমার, মমতা মানে আমারতা, অর্থাৎ এটা আমি মনে করতেছি এই জিনিসটা আমার, আসলে তো আমি আমার না, মানে আমার জিনিসটা আবার কেমনে হয়। এই কারণে আমরা ইলিউশনে পড়ি। মানে মায়া মমতা এগুলি ইলিউসিভ ওয়ার্ডস, আর এগুলি আমরা ব্যবহার করি দৈনন্দিন জীবনে, যেটা আমরা ইলিউশনে থাকি এই কারণে। ওকে, আচ্ছা, তারপরে আচ্ছা তুমি তোমার দেখেন। আরেকটা, তোমার টপিকটা কভার করো, এটা শেষ, এরপর আমার 5 নাম্বারটা আচ্ছা, আছে। আমার নেক্সট টপিকটা হচ্ছে অ্যাভেইলেবিলিটি বায়াস। মানে আমরা আমাদের হাতের কাছে যা ইনফরমেশন থাকে ওইটা দিয়ে আমরা ডিসিশন নেওয়ার চেষ্টা করি। যেমন এখানে বলা হয়েছে একটা নিউজ পেপারে সে পড়তেছে যে একটা শেয়ারের মানে দরপতন হয়েছে 900 900 পয়েন্ট। পয়েন্ট। হ্যাঁ, সে বলতেছে যে আই এম নেভার বাইং স্টকস এগেইন, মানে আমি কখনোই আর শেয়ার কিনবো না। সে আজকের একটা ইনফরমেশন দেখার পরে এই কথাটা বলতেছে, কিন্তু এই কথাটা আসলে মানে অ্যাভেলেবল ইনফরমেশন থেকে বলা কতটুকু যৌক্তিক, এটা আমরা মানে এটা এটা আমরা করি এই কারণে বলছে যে এটা অ্যাভেলেবিলিটি বায়াস। মানে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই যেটা ইনফরমেশন পাই ওই অনুযায়ী দেখি এটা ভালো কি মন্দ, মানে সাথে সাথে ডিসিশন নিয়ে ফেলি, এটাই আমাদের একটা বায়াস। যেমন এখানে বলা হয়েছে উই ক্রিয়েট এ পিকচার অফ দ্য ওয়ার্ল্ড ইউজিং দ্য এক্সাম্পলস দ্যাট মোস্ট ইজিলি কাম টু মাইন্ড। মানে এটার অর্থ হচ্ছে আমরা যখন মানে আমরা যেভাবে একটা শব্দকে চিন্তা করি ওটা দিয়ে আমাদের ভিতরে একটা ওয়ার্ল্ড মানে তৈরি করে ফেলি, মানে একটা চিন্তা তৈরি করে ফেলি। এখন ওই ওয়ার্ডটা বা ওই চিন্তাটা আসলে কতটুকু ঠিক বা ঠিক কিনা এটা আমরা বিবেচনা এতটা করি না। যেমন আমরা অ্যাভেলেবল ইনফরমেশনের পেয়ে আমরা মানে আমরা ডিসিশনটা মেক করে ফেলি, এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট যেটা বলতে পারি, যেমন এমন মানুষ ওখানে একটা উদাহরণ দিতে পারি, এটা বাস্তব উদাহরণ, আমি একটু আলোচনা করি। আর একটু যাও বামে। আচ্ছা বলেন, বামে যাও। আরেকটু বামে। এই যে ঘটনাটা বললাম, ধরো এই কোন একটা স্টক 900 পয়েন্ট কমে গেছে, অ্যাভেলেবিলিটি কোন ইনফরমেশন, মানে আমি এটা জানি যে 900 পয়েন্ট কমে গেছে, দরপতন হয়েছে। এটা এই মানে না যে দরপতনটা কিসের কারণে হয়েছে সেটা যদি আমি না জানি, শুধু দরপতন হয়েছে শুধুমাত্র এই ইনফরমেশনের উপরে বেস করে আমি ডিসিশন নিই, এটা আমি কিনবো না, তাহলে এটা ভুল ডিসিশন। কারণ অনেক সময় কি বলে, মানে এটা একটা ইফেক্ট আছে যে যেটা সত্য না, কোন একটা রিউমারের কারণে অনেক সময় অনেক কিছু দরপতন ঘটে যায় এবং ড্রাস্টিক্যালি কমে যায়, বাট সেটা কিন্তু সাস্টেনেবল থাকে না, এই দরটা আবার ঠিক হয়ে যায়। ধরো একটা হ্যাঁ কোম্পানি, ধরো স্টিভ জবস মারা গেছে, ধরো অ্যাপেল কোম্পানি, তো সবাই স্টিভ জবস এর উপরে রিলায়েবল, আমি হাইপোথেটিক্যাল সিচুয়েশন বলতেছি। স্টিভ জবস মারা গেছে, তখন ওই সময় দরপতন হওয়া শুরু করছে, যে মনে হইতেছে অ্যাপেল কোম্পানি আর ভালোভাবে চলবে না, তো সবাই দরপতন হইতে হইতে অনেক ড্রাস্টিক্যালি এটা দরপতন হয়েছে। বাট এখন যারা মনে করো অ্যাপেলের পুরা টিমের ব্যাপারে আইডিয়া রাখে, তারা চিন্তা করবে না স্টিভ জবস থাকুক বা না থাকুক, ইট ডাজন্ট ম্যাটার, এই কোম্পানি ঠিক মতো চলবে। তারা কিন্তু এই ডিসিশন নিবে না যে আমি অ্যাপেলের আর স্টক ওন না করি, ঠিক আছে? মানে তারা ওই সময় হয়তো এটা মানে যারা শেয়ার হোল্ডার আছে তারা হয়তো এটা বিক্রি করবে না, মানে দাম কমছে দেখা আরো কমে যাবে, একটা জায়গায় স্টেবল হয়ে যাবে একটু। ওটা বিক্রি করবে না, মানে এটা হইতেছে, বা ওটা আবার টার্ন ব্যাক করতে পারে। অনেক সময় হয় না, যেমন দেখো কোকের আমি যদি উদাহরণ দিই, রোনালদো যখন কোক ছড়ায় একবার রাইখা দিল না, পানি নিল, তখন কিন্তু ড্রাস্টিক্যালি ড্রপ ডাউন করছে। তার মানে কি এখন কি কোম্পানি আবার ব্যাক করেনি? হ্যাঁ, এখন কোম্পানি কিন্তু আবার এটা কোকের বিরুদ্ধে মানে চালাইছে, বয়কট করছিল কোক। এখন এটা বাংলাদেশে এখনো মনে হয় এটার প্রভাব আছে, এটা বলা যেতে পারে। তবে না ওইটা হয়, ওইটা এখন আছে, আগের মতো। বাট এই যে একটা ছোট ইভিডেন্ট, হ্যাঁ একটা ছোট একটা ঘটনা, রোনালদোর একটা ইম্প্যাক্ট, এটা কিন্তু লার্জ ইম্প্যাক্ট ফেলে না, লং লং টাইম ধরে ইম্প্যাক্ট ফেলে না। আর তুমি বাংলাদেশে যে ঘটনা করতে সেটা ডিফারেন্ট, আমি জাস্ট ওই ঘটনা বলতেছি, এটা কোকা কোলার সাথে না হয়ে অন্য কোনো কোম্পানির সাথে যদি হইতো
তাহলে কিন্তু ধরো তুমি যে উদাহরণটা দিলা, কোকাকোলা না হয় যদি অন্য কোনো একটা প্রোডাক্ট হইতো, তাও সেটা দরপতন হইতো এরকম একটা ইনসিডেন্টে, কারণ এরকম ইনসিডেন্টেও দরপতন হয়, হুম, কিন্তু ওইটা সাস্টেন করে না, হ্যাঁ ওইটা আবার সেম আহ, পর্যায়ে আবার চলে আসে। চলে আসে। মানে হ্যাঁ, মানে আমাদের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ওটা দেখতে হবে যে এটা কেন হয়েছে, কেন, কেন হয়েছে হোয়াই এর এক্স্যাক্টলি। অ্যান্সারটা দিতে হবে। যে আমরা বলছিলাম না, আমার একটা উদাহরণের ভিতরে আনলাম, আমরা বিয়ে কেন করব, আমরা বিয়ে করব হ্যাঁ, এটার উত্তর, প্রথম উত্তর মানুষের হলো বিয়ে করতে হয় দেখা করব, কেন মানুষ খোঁজে না। সন্তান কেন হুম, নিতে হবে এটা প্রশ্ন করলে সন্তান নিতে হয় এটাই, সন্তান কেন নিতে হবে বা এটা আসলে দরকার কি না ওটার উত্তরটা আমরা চিন্তা করি না, মানে হোয়াই এর হুম। অ্যান্সারটা দিতে হবে। একটা বই আছে স্টার্ট উইথ হোয়াই, সাইমন সিনেকের, ওই বইটা আমার কাছে মানে ভালো লাগছিল। ওটার ভিতরে অনেক মানে 5টা লেয়ারে মানুষের চিন্তা করার কথা ছিল। লাস্ট স্তরটা মানে প্রথম স্তর, সরি লাস্ট না, ওটার ভিতরে মানে কোরে হোয়াইটটা থাকে, ওটা আমরা আরেক সময় আলোচনা করব। ওকে, হ্যাঁ, আচ্ছা, পরের একটা স্লাইড দেখি যে হ্যাঁ এটার কথা বলছি যে আমরা মেন্টাল পিকচার তৈরি করি যেটা আমাদের অ্যাভেলেবল ইনফরমেশন বা যে ওয়ার্ডটা আমরা পাই সামনে ওটার উপর, না 10 মানে মিনিট যতটুকু যেটা আমরা সহজে নিতে পারি, হ্যাঁ মোস্ট ইজিলি কাম টু মাইন্ড, যেটা আমাদের ভিতরে সহজে পাই। 5 মিনিট স্যার। মানে আমরা কঠিন ফ্যাক্ট গুলি নিতে চাই না, হুম, হুম। এটা একটা ভালো পয়েন্ট, মানে কঠিন ফ্যাক্ট নিতে চাই না, সহজ ফ্যাক্ট নিতে চাই, ফ্যাক্টের ভিতরে কঠিন সহজ আছে। আচ্ছা, পরের এটা দেখে স্লাইডটা, হ্যাঁ এই যে এটার কথা বলছে যে পিপল প্রেফার ইনফরমেশন দ্যাট ইজ ইজি টু অবটেইন। হুম, তারপরে এখানে অনেকগুলি কথা আছে, যেমন একজন গায়ক, গায়িকা হয়তো সম্ভবত ফ্রাঙ্ক সান্টারা একটা গান গাইছিল, যেমন গানটা যদি একটু আলোচনা করি, যে হোয়েন আই এম নট, সরি এখান থেকে, ও মাই হার্ট, ও মাই হার্ট ইজ বিটিং ওয়াইল্ডলি অ্যান্ড ইটস অল বিকজ ইউ আর হিয়ার, হোয়েন আই এম হুম, নট নিয়ার দ্য গার্ল আই লাভ দ্য গার্ল আই নিয়ার। মানে এটা দিয়ে কি বোঝাইলো যে আহ, মানে আমরা অ্যাভেলেবল জিনিসের প্রতি বায়াসনেস থাকে আমাদের, মানে আমি এরকম কাউকে ভালোবাসতে পারি, সে এখন যদি আমার থেকে দূরে চলে যায় তাকে, তাহলে আমার সামনে যে আছে, নতুন কাছে যে আছে, তাকে আমি বেশি হুম। মানে পছন্দ করার চেষ্টা করব। Okay. এটা অ্যাভেলেবল বায়াস থেকে আসছে, মানে গানের ভিতরে এটা ছিল, এটা ভালো একটা পয়েন্ট আছে। পরে এখানে যেটা বললো যে উই অ্যাকোয়ার আদার্স ইনপুট টু ওভারকাম দ্য অ্যাভেলেবিলিটি বায়াস, সরি উই রিকোয়ার মানে আমাদের এই অ্যাভেলেবিলিটি বায়াস থেকে দূর হওয়ার জন্য বা বের হয়ে আসতে গেলে অন্যদের থেকে আমাদের মানে চিন্তা নিতে হবে যে অন্যরা আসলে কিভাবে হুম, চিন্তা করে, কারণ আমাদের চিন্তা সব সময় যে ঠিক হবে এটাও না। আমরা একটা বায়াসনেসের ভিতরে চিন্তা করতে পারি, একটা বাবলের ভিতরে থাকতে পারি, একটা হুম, বক্সের ভিতরে, যেটা আউট অফ দ্য বক্স থিঙ্কিং বলে, ওটা নাও করতে পারে। এই কারণে যারা ভালো থিঙ্কিং করে তাদের কাছ থেকে মাঝে মাঝে চিন্তা নেওয়া যেতে পারে। আর এটার একটা ভালো পয়েন্ট আমি বলতে পারি, যারা আপনাদের মানে ফ্রেন্ড সার্কেলে এরকম চিন্তা করে তাদের কাছ থেকে আপনারা একটা বিষয় চিন্তা নিতে পারেন, সাজেশন বা মানে কি বলে, হ্যাঁ ইনফরমেশন নিতে পারেন। আবার যদি এটা না থাকে যে আমার তো এরকম ইন্টেলেকচুয়াল বা এরকম কেউ নাই, তাহলে আমি কি করব, আমার চিন্তা কিভাবে ঠিক করব, তাহলে আপনি চ্যাট জিপিটি তে বা হ্যাঁ, জেমিনাইতে এখন জিজ্ঞেস করতে পারেন। জিজ্ঞেস করা যায়। হ্যাঁ, হ্যাঁ, কারণ ইন্টারেস্টিং। এটা আমি সলিউশন পাইছি এই কারণে বললাম। অনেক অনেক সলিউশন পাওয়া যায় চ্যাট জিপিটি, জেমিনাই, আমি জেমিনাই অনেক চালাই ভাষা শেখার ক্ষেত্রে, এটা লাগে অনেক। আর চ্যাট জিপিটিও অনেক কাজেই লাগে, মানে একই। অনেক সময় মানুষের কাছে মানে যেটা দিয়া প্রেফার করে আর কি, যেটা প্রেফার করে ওটাই বেশি চালায়। আচ্ছা, আচ্ছা, তা আবার তোমার তারপরে কি শেষ? আচ্ছা আমার তো আর নাই স্লাইড, ওকে। আমার কাছ থেকে শেষ এখন। আপনারা যারা এই পর্যন্ত দেখলেন তাদেরকে ধন্যবাদ। আর জহির ভাই আমাদের শেষ স্লাইডটা দেখান। আচ্ছা, টপিক 5 এটা কি ছিল? আমার স্লাইডটা দেখো। আচ্ছা, গ্রুপ থিঙ্ক। হ্যাঁ, এটা আমার কাছে খুব ভালো লাগছে। এই ক্যালামিটি অফ কনফর্মিটি, মানে আমাদের এই মানে এই কনসেপ্টটা হইতেছে যখন এই গ্রুপ অফ স্মার্ট পিপল টেক ইরেশনাল ডিসিশনস টুগেদার বিকজ অফ পিয়ার প্রেশার। মানে খুব হ্যাঁ, স্মার্ট স্মার্ট মানুষ আছে মনে করো, যারা এরকম না যে চিন্তা ভাবনা করে না, but চিন্তা করে, লজিক্যালি চিন্তা করে, হুম, ফ্যাক্টস স্ট্যাটিস্টিক্স এগুলোর উপরে বেস করে ডিসিশন মেকিং করে। বিশেষ করে কর্পোরেট লাইফে যদি চিন্তা করো, সবাই মোটামুটি অ্যাওয়্যার, বাট হুম, তারপরেও তারা এই এই ডিসিশন গুলো হয়। এটা কেমনে হইতেছে যে ইট হ্যাপেন্স ওয়েন নো ওয়ান ওয়ান্টস টু বি দ্য নেসেয়ার। হ্যাঁ, হুম,
রাইট। মানে ব্যাপারটা হইতেছে কি যে এরকম কিছু হয়, কোন একটা সাপোজ একটা আমি একটা ঘটনা বলি, এটা কোন একটা হ্যাঁ। মোশন, হ্যাঁ? আলোচনা করতে হুম, হইতেছে যে আমরা এই কোম্পানির সিইও হয়তো বলতেছে, "আচ্ছা আমরা এটা তো করতে চাই। এ এটা তো হুম, অনেক ভালো হইবো আমার কাছে মনে হচ্ছে। তোমরা কি বলো?" তখন হুম। একজনে হয়তো বলছে, "হ্যাঁ, আমার কাছে তো মনে হয় ভালো হয়।" কিন্তু এটার এগেইনস্ট এ আরো কিছু থট তৈরি হইছে। যে না এটা তো ভালো হয় না এই কারণে। কিন্তু এই থটটা তৈরি হইছে মনে করো ৭ জনের কাছে। ১০ জনের মানুষ, সিইও একজন, হুম, সে পাস করছে মোশনটা। এর মধ্যে ১ জন বা ২ জন সেটাকে এগ্রি করছে, ওকে। বাকি ৭ জনই এটা নিয়ে কিছুটা কনফিউশন তৈরি হইছে একেকজনের একেকটা। তো হুম। তারা চিন্তা করলো ১ জন ২ জন তো বইলা ফেলছে। তো তারা কিছুটা চিন্তা করলো যে আমি এটা ধুর কেউ তো আর না করতেছে না। হ্যাঁ? তো আমি এখানে আমি ২ টা কিছু বায়াস বলি কাজ না। করে। আগের ২ টা যেমন সোশ্যাল প্রুফ আর অ্যাভেইলেবিলিটি বায়াস। হ্যাঁ, কাজ করে, ২ টাই কাজ করে। তখন সে চুপ হয়ে থাকে। মানে তার কাছে যে নেগেটিভ পয়েন্টটা ছিল সে সেটাকে আর অ্যা প্রেজেন্ট করে না। কারণ সে নেসেয়ার নেসেয়ার হইতে হইতে চায় চায় না। না। হ্যাঁ? নেসেয়ার বলতে একটু যদি আমরা বলি, নেসেয়ার বলতে হলো মানে আ মানুষ যা বলতেছে ওটার বিপরীতে কিছু বলা বা হ্যাঁ। না বোধক কিছু বলা। এটা নেসেয়ার। তো এখন অ্যাম যখন যেহেতু এটার কারণে দেখা গেছে ও আচ্ছা তাহলে এটা ভালো আইডিয়া। সবাই মানি সম্মতি দিয়ে দিল। ওকে, হ্যাঁ, ইটস আ গুড আইডিয়া, ইটস আ গুড আইডিয়া। তখন এটা ইটস আ ভেরি গুড আইডিয়া হয়ে যায় আরকি। কিন্তু ৭ জন ইন্ডিভিজুয়াল এর কাছে ইট ওয়াজ নট আ ভেরি গুড আইডিয়া। না। এখানে এটার মূল কারণটা হইতেছে এখানে কেউ অ্যা মানে স্ট্রংলি বলে নাই। তো পরে দেখা গেছে এরকম ডিসিশনে মানে খুবই মানে এন্ড রেজাল্ট খুব ডিজাস্টার বাজে হইছে। হয়। ডিজাস্টার হয়। হুম, কিছু ওই বইতে উদাহরণ দিছে যুদ্ধের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটছে। হুম, যেখানে তাদের শোষণীয় পরাজয় হইতেছে। কেউ ওই ফ্যাক্টস গুলা সামনে তুলে ধরে নাই দেইখা। ঠিক আছে? অনেক কোম্পানি মানি ধসে পড়ছে। এরকম কিছু এক্সাম্পল দিছে। সো এখান থেকে মানে লার্নিং পয়েন্টটা যেটা হইতেছে যখন কাউকে কোয়েশ্চেন করা হয়, তখন মানে যদি কোন একটা কন্ট্রাডিক্টরি পয়েন্ট আসে, ইটস ইম্পোর্টেন্ট দ্যাট ইউ প্রেজেন্ট দ্যাট পয়েন্ট অন দ্য স্পট। হুম। হ্যাঁ? এটা হচ্ছে একটা কথা। এই এটা ক্ষেত্রে মানুষের ভয়টা থাকে কই? ধরেন অফিসে আমার তো বস যে আছে, সে হুম, যদি আমি কেন ডিসএগ্রি করলাম তার সাথে? এখন যদি সে হ্যাঁ। এই চিন্তা করে, কিন্তু রিয়াল বস, রিয়াল লিডার্স যারা আছে তারা এই চিন্তা কখনোই করবে না। কারণ না ওইটা নতুন ওইটা তা অপরচুনিটি আসতেই দাঁড়াও, থাকে। এখানে একটা ইম্পোর্টেন্ট কথা যে আবার তুমি যদি বিজনেস লিডার হও তাহলে তোমার জন্য করণীয় কি এখান থেকে? এটা একটা ইম্পোর্টেন্ট লার্নিং পয়েন্টস আছে। সে বলতেছে এখানে তুমি হ্যাঁ, হ্যাঁ, এ ইফ ইউ লিড আ গ্রুপ অ্যাপয়েন্ট সামওয়ান অ্যাজ ডেভিলস অ্যাডভোকেট। হ্যাঁ, তার কাজ হ্যাঁ, এটা হইতেছে আমার খুব মানে ভালো লাগে। হ্যাঁ, তার কাজ হইতেছে যে সে নেসেরের কাজই করবে। তার কাজ হইতেছে সে ডিসএগ্রি করবে। মানে তার হ্যাঁ, চিন্তাই হইতেছে এটার ভিতরে দোষ কই আছে এটা খুঁজে বের করবে। মানে তুমি যেটা বললা না যে সে যে যেই লিডারটা ভালো বা পজিটিভ থিংকিং করে সে এটাকে নেগেটিভলি নিবে না। এটা তো নাই। হ্যাঁ, তার কনসেপ্টটা আরেক স্টেপ বেশি। তাকে বলা হইতেছে একজন নেসেয়ার অ্যাপয়েন্ট করে রাখো। অ্যাপয়েন্ট করা। তা অ্যাপয়েন্ট অ্যাপয়েন্ট করে করতে গেলে রাখো। তো আমার মানে রিসোর্স লাগে। রিসোর্সটাও সে দিতে আগ্রহী। এমনকি মানে হ্যাঁ, হ্যাঁ, এটা একটা খুব ভালো একটা দিক, পার্সপেক্টিভ। তো তাহলে যেটা লিডারই আমরা তো করতে চাই না আ স্বাভাবিকভাবে। হ্যাঁ, নেসার আমি হইতেই চাই না। অথচ ভালো লিডারদের জন্য পরামর্শ দিতেছে তুমি নেসার অ্যাপয়েন্ট করে রাখো। হ্যাঁ, কারণ সে আমাদের যে আ থিংকিং এর ভিতরে যে লিকেজটা থাকবে সেটা দেখাইতে পারবে। আর হুম, সবাই কনফর্ম করবে। কনফর্মিটি বায়াস যেটা বলে। হ্যাঁ, মানে একই কথা বলতে থাকবে। একই কথা কনফার্মেশন বলতে বায়াস। থাকবে। এনিওয়েজ এখন এই তো আমার টপিক তো কভারড হয়ে গেছে। এই ৫ টা টপিক চুজ করছিলাম। তো আমরা আসলে ১ম যেটা বলে রাখি ১ম বইয়ের ১ম ২৫ টা টপিক থেকে আমরা এই ১০ টা টপিক আলোচনা করলাম। ১০ টা হ্যাঁ, সামনের ২৫ টা থেকে ইনফরমেশন আমরা বায়াস নিয়ে। আগামী আমরা পর্বে ইনশাআল্লাহ পরবর্তী করব। সামনের ২৫ টা নিয়ে আলোচনা করব। বাট আমরা রেকমেন্ড জি, করব যে পুরা বইটা এই আপনারা বইটা পড়েন। পড়বেন। এখানে আরো ইন্টারেস্টিং টপিক এটা হচ্ছে আমাদের কাছে মানি যেটা ভালো লাগছে, হ্যাঁ, সেগুলা হ্যাঁ, আমরা লজিক্যাল পয়েন্ট গুলি ভালো লাগছে এগুলি আমরা আনি। বাট এর আনছি চাইতেও এবং ভালো পয়েন্ট আনবো থাকতে এগুলি। পারে। থাকতে কারণ পারে। যেহেতু আমরা আমাদের পার্সোনাল জাজমেন্ট এর উপরে বেস করে নিছি, সেজন্য বইটা পড়া হ্যাঁ, ভালো। অনেকের অনেক হেল্প আসবে। আমার কাছে মনে হচ্ছে দিস ইস ভেরি গুড বুক। হ্যাঁ? হ্যাঁ। তো এটা আর চাইলে আমি একটা কথা এড করি। আমার মানে পার্সোনাল ওপিনিয়ন বলতে পারেন। এই বইটা পড়ার সময় আমার এই বইটাকে একই সাথে ভালোও লাগছে, খারাপও লাগছে। খারাপ লাগছে হুম, এই ক্ষেত্রে যে ভালো লাগছে আগে এটা বলি। কারণ এই বইটা আমাদের চিন্তার যে ভুল এগুলি ঠিক করতে সাহায্য করে। করাইতেছে। আর অনেক ক্ষেত্রে আমি দেখতেছি যে সে এরকম একটা জিনিস নিয়ে চিন্তা করতেছে মানে পার্সপেক্টিভটাই তার ভিন্ন। যেমন ধর্মের ক্ষেত্রে আমি যদি বলি, তার হুম, পার্সপেক্টিভটা হচ্ছে ধর্মের একটু বাইরে গিয়ে সে চিন্তা করতে চায়। বা ধর্ম আনলে
সে ওই জিনিসটাকে একটু নেগেটিভলি দেওয়ার চেষ্টা করে। এটা ছাড়া এমনি একজন মানুষ তো সবসময় মানুষ তো সাবজেক্ট, আর সাবজেক্ট না উনি তো সাবজেক্টিভই হবে। ওটা তো মেনশন করছে না যে এটা ওনার আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, ওনার আন্ডারস্ট্যান্ডিং ওনার ওইটাই সাবজেক্টিভ। আন্ডারস্ট্যান্ডিং। সো এটা ইউনিভার্সাল মানে কিছু না। এটাকে আমরা হ্যাঁ হ্যাঁ, এটাই বলবো না যে এটা ইউনিভার্সাল। আমরাও আজকে যা কথা বললাম সেটাও ইউনিভার্সাল না। কারণ লজিকের ডাইমেনশনটা হচ্ছে আমরা যতটুকু ইনফরমেশন পাই ওটা থেকে আমরা লজিক্যাল ইনফারেন্স বা এগুলি করার চেষ্টা করি। এখন এটার একটা লিমিটেশন আছে, যেহেতু আমাদের হুম। ইনফরমেশন লিমিটেড বা আমরা But লিমিটেড। it will tremendously help to think, হেল্প হ্যাঁ, to মানে একটু ক্রিটিক্যালি থিঙ্ক করার একটা চিন্তা করা তৈরি হইতে পারে। হ্যাঁ, প্রত্যেকটা পর্যায়ে গিয়ে আমরা একটু ভিন্নভাবে চিন্তা করার একটা প্রয়াস তৈরি হইতে পারে। সো ওই সেন্সে ডেফিনিটলি ইটস এ ভেরি গুড বুক। তো আপনারা আজকে এই পর্যন্ত যারা ছিলেন ভিডিওতে সবাইকে ধন্যবাদ জানাই। আর নেক্সট এপিসোডে আপনাদের মানে অংশগ্রহণ আরো বাড়বে আশা করি। সেই পর্যন্ত ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।